নাম্বার সিলেবাস যদি দেখো, রিয়েল নাম্বার। এবার নাম্বার সিস্টেম নিয়ে বলার মতো যে তোমরা ন্যাচারাল নাম্বার কাকে বলে, তারপরে হচ্ছে তোমার ন্যাচারাল নাম্বার আমরা এন দিয়ে নোটেশন ব্যবহার করি, হোল নাম্বার ডব্লিউ দিয়ে ব্যবহার করি, রেশনাল নাম্বার কিউ দিয়ে ব্যবহার করি, ইন্টিজার জেড দিয়ে ব্যবহার করি। তারপরে হচ্ছে ইরেশনাল নাম্বার। নর্মালি ইরেশনাল নাম্বারে কোনো নোটেশন ব্যবহার করা হয় না, কিন্তু আমাদের সুবিধার্থে আমরা আই নাম দিতে পারি। আর হচ্ছে রিয়েল নাম্বার। আর এই টোটাল এতগুলো সেট নিয়ে মোট আমাদের কাজ হয়। আবার কমপ্লেক্স নাম্বারও আছে। তবে আমরা পুরো একটা বই যেটা পড়ছি যার নাম হচ্ছে রিয়েল অ্যানালাইসিস। তো এই রিয়েল অ্যানালাইসিসে কি থাকছে? রিয়েল অ্যানালাইসিসে থাকছে এই রিয়েল নাম্বার নিয়ে, এই আর নিয়ে সমস্ত কিছু ইনফরমেশন। শুধুমাত্র আর কে নিয়ে। আর এর মধ্যে এন থাকে, ডব্লিউ থাকে, কিউ থাকে, জেড থাকে, আই থাকে, এরা সবাই আর এর মধ্যে। এরা প্রত্যেকে আর এর মধ্যেই থাকে। তাই আমরা রিয়েল অ্যানালাইসিস যে টপিকটা পড়ছি সেখানে এটা বলতে চাইছি যে এই আর যেটা রিয়েল নাম্বার, এই রিয়েল নাম্বার নিয়ে যত রকমের যত অ্যানালাইসিস করা যায় সেই কাজটাই হচ্ছে রিয়েল অ্যানালাইসিস। দ্যাট মিনস তুমি ছোটবেলাতে কি করেছো? ছোট মিনস তোমাকে আমি এটা বোঝাতে চাইছি 11-12 এর কথা আর কি। 11-12 কি করেছো, বা একদম ছোটতে যদি বলি, একদম ছোটতে তখন তোমাকে বাড়ির লোক বলে দিয়েছে, যখন তুমি প্রথমে 1 2 3 4 করা শেখো, তখন বাড়ির লোক আমাদেরকে বলে দিয়েছিল কি যে 1 হচ্ছে 0 থেকে বড় হয়, 3 2 এর থেকে বড় হয়, 4 3 এর থেকে বড় হয়। এগুলো আমাদেরকে বলে দিয়েছে। আমরা একবারও কিন্তু কোশ্চেন করতে যাইনি যে কেন বড় হয়। এই কোশ্চেনটা কিন্তু তখন আমাদের মনে আসেনি, বা আমরা করতেও যাইনি। ঠিক আছে? কারণ এরকম টাইপেরই যে, যেমন ধরো বাড়ির লোক বলে দিয়েছে এ তোর কাকু হয়, এ তোর দাদা হয়, এ তোর দিদি হয়। যেমন এরকম বলে দিয়েছে, আমরা সেটা মেনে নিয়েছি। কখনো বলিনি যে এ যে আমার দাদা হয় তার প্রমাণ দাও, ডিএনএ টেস্ট করাও, ডিএনএ টেস্ট করে বলো যে এ আমার দাদা হয়। তো সেরকম ভাবে আমরা যেমন ছোটবেলাতে অনেক কিছুতে কোশ্চেন করিনি, মেনে নিয়েছি, বা কেউ যদি কোশ্চেন করেছে তাকে থেমে দিয়েছে, থামিয়ে দিয়েছে বাড়ির লোক। তো সেরকম ভাবে এখানেও কিন্তু আমরা এই জিনিসগুলো জাস্ট করে, খুব কমজন স্টুডেন্ট আছে যারা অনার্সে এগুলো প্রমাণ করেছে যে 1 যে 0 থেকে বড় হয় সেটা প্রমাণ করেছে, খুব কমজন স্টুডেন্ট আছে। তো বেসিক্যালি কি হয়, ভাইভাতে টাইভাতে গেলে এইসব কোশ্চেনে বেশি ফাঁদে ফেলে দেয়। মানে ভাইভাতে তোমাকে কি করবে, যেহেতু ম্যাথ অনার্সের একজন স্টুডেন্ট তোমাকে বললো যে বলো যে 1 আর 0 এর মধ্যে কে বড়। তুমি বললে 1 হচ্ছে 0 থেকে বড়। এখন তোমাকে কোশ্চেন করলো যে 1 যে 0 থেকে বড় বলছো কেন? তুমি বললো কেন কি? কেন, কেন আবার কি? 1 0 থেকে বড় আমরা তো ছোট থেকে জানি। এটা কোনো সঠিক আনসার না। 1 0 থেকে বড় হয় তার যথেষ্ট কারণ আছে, এবং এই প্রমাণগুলো সমস্ত কিছু এই রিয়েল অ্যানালাইসিস এ করা হয়। রিয়েল অ্যানালাইসিস এর মেইন কাজই এটা যে সমস্ত নাম্বার নিয়ে তাদের মধ্যে সমস্ত কিছু যত রকম ভাবে যা প্রপার্টি আসতে পারে, যা কিছু সবকিছু এখানে আলোচনা করা হয়। এটাই হচ্ছে এখানকার কাজ, আর কিছু না। আর এখানে মেনলি আমরা এইসব জিনিসগুলো সব করব। যে একটা যেমন তোমাকে বলে দেওয়া হলো যে 3 এর সাথে -2 গুণ করলাম, এটা যে -6 হয়, তুমি -6 ছোট থেকে জানো যে হয় কেন হয়। এই সমস্ত কারণগুলো, সমস্ত ইনফরমেশন আমরা এখান থেকে পাবো। এই রিয়েল অ্যানালাইসিস পড়লে এখান থেকে আমরা এই ডিটেলস গুলো জানবো। অনেক কিছু রেজাল্ট আমরা জাস্ট কি হচ্ছে ওখানে করেছি। যেমন তোমরা ডেরিভেটিভ করেছো, তোমরা জানো ডিডিএক্স অফ এক্স স্কোয়ার প্লাস যদি 5 দিয়ে দেওয়া হয়, তোমরা করেছো এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x, 5 এর ডেরিভেটিভ 0, বা ইন্টিগ্রেশন করেছো এক্স স্কোয়ার ডিএক্স এ এ 1 to 3 ইন্টিগ্রেশন করেছো। তো তোমরা এরকম করে দিতে এক্স স্কোয়ার বাই 3 আপার লিমিট লোয়ার লিমিট বসিয়ে দিতে, আনসার করে দিতে। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন হয়? এই যে আপার লিমিটটা তো বসানোর সময় আমরা আপার লিমিটটা আগে বসাই, লোয়ার লিমিটটা পরে বসাই। কেন বসাই? আমি তো এটা করতে পারি, আগে লোয়ার লিমিট বসাতে পারি, তারপর আপার লিমিট বসাতে পারি। কেন আপার লিমিটটাই আগে বসাতে হবে? এই যে এক্স স্কোয়ারের মান এক্স কিউব হবে, সেটা বা কেন হবে? কেন 2x হবে না? এই সমস্ত কারণ, সমস্ত কারণ
এই যে ডিএক্স এর ডেরিভেটিভ এক্স স্কয়ার মানে 2x, সমস্ত কারণ আমরা এই রিয়েল অ্যানালিসিস থেকে পাই। রিমান ইন্টিগ্রেশন বলে একটা টপিক আছে রিয়েল অ্যানালিসিস, তোমরা জানো। ওখানে ইন্টিগ্রেশনের সমস্ত বিষয়বস্তু আমরা জানতে পারবো। কেন হয়, আপার লিমিট কেন আগে বসে, লোয়ার লিমিট কেন পরে বসে, ফান্ডামেন্টাল থিওরেম অফ ইন্টিগ্রাল ক্যালকুলাস, এইসব জিনিসগুলো কিন্তু আমরা সমস্ত টপিক রিয়েল অ্যানালিসিসের মধ্যে পাবো। আমি কি এই পর্যন্ত যা বললাম সবাই বুঝেছো কথাটা? সবাই বুঝেছো এই পর্যন্ত যা বললাম? ভাইভাতে আমাদেরকে কিন্তু এই জায়গাগুলোতে পয়েন্ট করবে। ভাইভাতে যেটা হয় ম্যাথমেটিক্স স্টুডেন্টদের ক্ষেত্রে, তোমাদেরকে কিন্তু এমন এমন জায়গাতে কোশ্চেন গুলো করবে, পয়েন্ট আউট করবে যে যেগুলো দেখতে সোজা, তোমার বাইর থেকে মনে হচ্ছে এটা তো হয়, কিন্তু কেন হয়, এরকম জায়গাতে তোমাকে ফাঁদে ফেলে দেবে। ভাইভাতে গেছো, তোমাকে একটা কোশ্চেন করলো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকাল টু 0 দিয়ে দিল, দিয়ে তোমাকে বলছে আচ্ছা বলো তো এটা কি, এটা কি, কি বলবে? এনিওয়ান? তোমাকে যদি বলা হয় এটা কি, তুমি কি আনসার দেবে? কোয়াড্রেটিক ইকুয়েশন কোয়াড্রেটিক ইকুয়েশন বললো। আর কেউ? আর কেউ বলবে? বা পলিনোমিয়াল ইকুয়েশনও বলা যাবে। আর কি কেউ বলবে এটা? ও বললো এটাকে কোয়াড্রেটিক ইকুয়েশন। ওকে ঠিক বলেছে নাকি আলাদা কিছু হবে? রিপ্লাই করো বাকিরা, রিপ্লাই করো, নাহলে শিখতে পারবে না। শিখতে এ গেলে নট ভুল ইকুয়াল হোক, টু অর ইকুয়াল টু। ভুল হোক, কিন্তু তোমাকে আনসার দিতে হবে। কোয়াড্রেটিক ইকুয়েশন বেশিরভাগ জনই এই ভুলটা করে ফেলবে, প্রথমে বলে দিল যে এটা হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশন, কিন্তু না, কোয়াড্রেটিক ইকুয়েশন তখন হবে যদি এটা নট ইকুয়াল টু 0 হয়। ঠিক আছে? তো তুমি যখনই ভাইভাতে এই আনসারটা দেবে যে এটা কোয়াড্রেটিক ইকুয়েশন, সঙ্গে সঙ্গে তোমাকে বলবে যদি এর মান 0 হয়েছে, তখন তুমি বলবে ও এর মান 0, তাহলে কোয়াড্রেটিক নয় স্যার, সরি, এ নট ইকুয়াল টু 0 হলে কোয়াড্রেটিক হবে স্যার, তাহলে লিনিয়ার ইকুয়েশন। মানে তুমি আবারও ভুল করলে, তখন কি লিনিয়ার ইকুয়েশন হবে? যদি এ 0 হয়ে যায়, এ যদি 0 হয়ে যায় তখন কি লিনিয়ার ইকুয়েশন হবে? বলো, রিপ্লাই করো। যদি এ 0 হয়ে যায় তখন কি হবে? এ নট ইকুয়াল টু 0 হলে কোয়াড্রেটিক ইকুয়েশন হয়ে গেল। এ যদি 0 হয়ে যায় তখন কি হবে? বলো, রিপ্লাই করো সুপ্রিয়া। বলো সুপ্রিয়া, কি হবে? স্যার এই যদি জিরো হয় তাহলে আমরা ইকুয়েশন থেকে পাচ্ছি বি এক্স প্লাস সি। এবার হুম। তখন বি কে আবার স্পেসিফাই করতে হবে যে বি হ্যাঁ, নট এই ইকুয়াল টু সি। জায়গাটায়, এই জায়গাটা তোমাকে আবার বি কে নিয়ে স্পেসিফাই করতে হবে। তুমি যদি এমনটা, মানে ভাইভাতে কেমন হয়, ভাইভাতে এরকম কেসই খায় স্টুডেন্টরা, এবং এই এটা ইন্টারভিউরই কোশ্চেন, 9 থেকে 12 এর পরীক্ষার ইন্টারভিউরই কোশ্চেন। তো সেখানে কি হয়েছে, এরকম ভাবেই 2016 এর সময় করে, যে তোমাকে এমন করে দিয়েছে কোশ্চেন, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকাল টু 0 দিয়ে দিয়েছে, দিয়ে তোমাকে বলছে যে বলো এটা কি। তুমি প্রথমে ভুল করলে, ভুল করে বলে দিলে যে এটা কোয়াড্রেটিক ইকুয়েশন। যদি তুমি ভুল করে কোয়াড্রেটিক ইকুয়েশন বলেও ফেলো, তখন তোমাকে এটা বলছে যে তাহলে এ যদি 0 হয়ে যায় তখন কি বলবে? তখন তুমি বলে না না স্যার, এ যদি নট ইকুয়াল টু 0 হয় তাহলে কোয়াড্রেটিক ইকুয়েশন বলবো, এ যদি 0 হয় তাহলে লিনিয়ার ইকুয়েশন বলবো। আবারও ভুল করলে তখন বলবো তুমি বেরিয়ে যাও, তখনই বলবো তুমি বেরিয়ে যাও, কারণ তোমাকে একটা সুযোগ দেওয়া হলো। এবার তোমাকে অবশ্যই বলতে হবে যে লিনিয়ার ইকুয়েশন হতে গেলে বিটা নট ইকুয়াল টু 0 যদি হয়, নেক্সট আমরা বি চেক করব, বি যদি নট ইকুয়াল টু 0 হয় তাহলে বলবো লিনিয়ার ইকুয়েশন, আদারওয়াইজ আমাদের এটা আবার তার ডিগ্রি কমে যাবে। তো এই কারণে আমাকে এই প্রবলেমটা বলতে হবে যে এটা হচ্ছে এমন একটা ইকুয়েশন যার ডিগ্রি হয় 2 হবে বা তার থেকে ছোট হবে। এইটা এমন একটা ইকুয়েশন, তোমাকে যদি বলে এটা কি, তুমি বলবে এটা এমন ইকুয়েশন যার হাইয়েস্ট ডিগ্রি 2 হতে পারে, যার হাইয়েস্ট ডিগ্রি 2 হতে পারে। দ্যাট মিনস হাইয়েস্ট এটা কোয়াড্রেটিক ইকুয়েশন হতে পারে, তারও নিচে হতে পারে। বোঝাতে পারলাম সবাইকে? সবাইকে বোঝাতে পারলাম? সবাইকে বোঝাতে পারলাম, একটু কনফার্ম করবে।
তো আমাদের এখানে মেন কাজ কিন্তু এইসব নিয়ে, মানে পুরো রিয়েল অ্যানালাইসিস টপিকে আমাদের যেগুলো শিখতে হবে, সেখানে প্রথমত এখানে ভাইবার উপরে ভালো কোশ্চেন থাকে, কারণ অনেক বেসিক জিনিস যেগুলো আমরা বেসিক ভাবে প্রমাণ মানে করিনি, 11-12 বলো, একদম ছোট থেকে বলো, অনেক নাম্বার শুধু জাস্ট ব্যবহার করে গেছি, কারোর সম্বন্ধে কিছু প্রমাণ করিনি। এখানে যেহেতু রিয়েল অ্যানালাইসিস করতে গেলে এগুলো সব প্রমাণ থাকে, তাই এখানে আমাদের ওই বেসিক জিনিসগুলোর উপর খেয়াল দিতে হবে ভাইবার কারণে। এছাড়া আমাদেরকে প্রবলেম সলভ করার জন্য আরো কিছু কিছু জায়গা আমাকে ভালো করে জানতে হবে। এবার কি হয়, রিয়েল অ্যানালাইসিস করতে গেলে যেমন প্রতিটা জিনিসের একটা কিছু শুরু থাকে, মানে সবকিছুর যে প্রমাণ আছে তার কোনো কথা নেই। আমরা পুরো সিস্টেমটা 3 রকম ভাবে চলে। যেমন ভাবো, ধরো তুমি আমাদের সেনাবাহিনীতে জয়েন করলে, দিয়ে তুমি হয়তো যুদ্ধে যাবে। যুদ্ধে যাওয়ার আগে তোমার কাছে কি কি দরকার? যুদ্ধের আগে তোমার কাছে কিছু অস্ত্র দরকার হয়, তোমার খাওয়ার দাওয়ার দরকার হয়, কারণ সবকিছু নিয়ে তুমি যুদ্ধে যাবে। সাজ সরঞ্জাম, মানে যুদ্ধে যাওয়ার জন্য যা যা দরকার হয় সেগুলো সবার প্রথমে দরকার। তারপরে তুমি যুদ্ধে যাবে, যুদ্ধ করবে, এটা হচ্ছে রানিং পজিশন, যুদ্ধ হচ্ছে। তারপরে একটা রেজাল্ট আসবে, যুদ্ধ হয়ে যাওয়ার পরে তুমি হারলে বা জিতলে কিছু না কিছু একটা রেজাল্ট আসবে। এই 3টে ধাপে হয়, যেমন অঙ্কের ক্ষেত্রেও এখানে 3টে ধাপেই আমরা কাজ করব। সবার প্রথমে আমাদের থাকে কিছু প্রপার্টি থাকে। কিছু প্রপার্টি মিনস তোমাকে কিছু এমন রেজাল্ট যেগুলো কোনোভাবে প্রমাণ নেই, মানে এগুলো মেনে নিতে হয়েছে। যেমন আমরা ছোটবেলাতে মেনে নিয়েছি যে যদি কেউ বলে আমাকে এ তোমার দাদা হয়, এ তোমার দিদি হয়, ছোটবেলাতে যখন আমরা মেনে নিয়েছি, কখনো কোশ্চেন করিনি যে এ আমার দাদা হয়, প্রমাণ দাও, ডিএনএ টেস্ট করাও, দিয়ে প্রমাণ করে আমাকে দাও, যেমন করিনি, তেমনি এখানে কিছু কিছু প্রপার্টি আছে, কিছু কিছু রেজাল্ট আছে, যে রেজাল্ট গুলোকে আমাকে মেনে নিতে হয়, যে এই রেজাল্ট গুলো হবে, এগুলোর প্রমাণ নেই। এটা মেনে নিয়ে তারপরে তার উপর বেস করে আমরা থিওরেম প্রমাণ করব। তো আমাদের যুদ্ধ চলাকালীন যে অবস্থা, সেটা হচ্ছে থিওরেম। তার মানে এই জায়গাটা থিওরেম থাকবে। প্রথমে থাকবে আমাদের কাছে ডেফিনেশন। ফার্স্ট পার্টে আমাদের থাকবে ডেফিনেশন, প্রপার্টি, এই জিনিসগুলো থাকবে ফার্স্ট পার্টে, মানে ডেফিনেশন, প্রপার্টি, এই রেজাল্ট গুলো আমি জানবো। সেকেন্ড পার্টে থাকবে আমার কাছে থিওরেম, মানে এই ডেফিনেশন, প্রপার্টি, এইগুলো আমার কাছে থাকার জন্য আমি থিওরেম প্রমাণ করতে পারবো। 3 নম্বরে থাকবে কনক্লুশন। কনক্লুশন মিনস যে রেজাল্ট কি হলো এই থিওরেম। যেমন আমি বললাম যে যুদ্ধে গেছো, তোমার কাছে খাওয়ার দাওয়ার আছে, তুমি সাজ সরঞ্জাম নিয়েছো, যুদ্ধের যন্ত্রপাতি নিয়েছো, এগুলো হচ্ছে প্রথম ধাপ। এইগুলো নিয়ে তুমি যুদ্ধে গেলে, যুদ্ধ করলে, যুদ্ধের মঞ্চে তুমি যুদ্ধ করছো, যুদ্ধ হয়ে গেল। তারপরে কি হবে, যুদ্ধের পরে একটা রেজাল্ট আসবে, হয় তুমি হেরেছো বা জিতেছো বা ড্র হয়ে গেছে। তেমনি অঙ্কের আমরা এখানে যে কাজটা করব রিয়েল অ্যানালাইসিসে, সবার প্রথম পার্টে থাকবে ডেফিনেশন, প্রপার্টি, এইগুলো হচ্ছে তোমাকে কি হেল্প করবে না, এই জিনিসগুলো তোমাকে থিওরেম প্রমাণ করতে হেল্প করবে। তারপরে থাকছে থিওরেম, থিওরেমটা প্রমাণ হয়ে গেল, যেটা মিডিল জায়গা। তারপরে আমরা চলে যাব কনক্লুশন, উপসংহার, বা ওখান থেকে আমরা এমন কিছু জিনিস পাবো, করোলারি, অনুসিদ্ধান্ত। করোলারি আর কনক্লুশন, এই জিনিসগুলো আমার এখান থেকে আসে, যে এর পরে কি হলো, এই থিওরামটা প্রমাণের জন্য এখান থেকে আমাদের রেজাল্ট কি হলো, বা এখান থেকে আমরা কি অনুসিদ্ধান্তে আসতে পারি। তাই দুটো জিনিস আছে, কনক্লুশন, করোলারি। করোলারি হচ্ছে এমনই ব্যাপার যে তোমার যে থিওরামটা প্রমাণ করলে, ঠিক সেই থিওরামটাকে ব্যবহার করলে আরো একটা কিছু হয়ে যায়, আরো একটা কিছু বানানো যায়। যেমন আজকে তুমি যুদ্ধে জয় করে এসছো, বা তুমি আজকে পরীক্ষায় পাস করে গেছো, প্রচুর খেটেছো, পরিশ্রম করলে, পাস করে গেলে, তাহলে পাস করে যাওয়াতে তারপরে কি ঘটনা ঘটতে পারে, সেখান থেকে আমরা কি কনক্লুশন দিতে পারি, এই হচ্ছে থার্ড স্টেজ। এই 3টে স্টেজে আমাদেরকে কাজ করতে হয়। আমি সবাইকে ক্লিয়ার করাতে পারলাম? একটু কনফার্ম করবে। সবাইকে ক্লিয়ার করাতে পারলাম? একটু কনফার্ম করবে। বেশ, ঠিক আছে। তো চলো তাহলে থিওরামের প্রথম বিষয়বস্তু, তাহলে আমরা কি কাজ করব না, আমরা কিছু প্রপার্টি জেনে নেব, কিছু ডেফিনেশন জেনে নেব। সবার প্রথমে রিয়েল নাম্বারের
রিয়েল নাম্বার, খাতা পেন নিয়ে অবশ্যই বসবে। প্রথমত আমরা কিছু প্রপার্টি জেনে নেব আর এর উপরে। আর এর উপরে আমাদের হাতে মোট 11খানা প্রপার্টি আছে। আর প্লাস ডট, মানে এখানে আর এর সাথে দুটো বাইনারি কম্পোজিশন নেওয়া হয়েছে, একটাকে প্লাস বলা হয় আর একটাকে ডট বলা হয়। এই প্লাস প্লাস মানে যেটা আমরা অ্যাডিশন বুঝি, রিয়েল নাম্বারের উপর অ্যাডিশনের উপর কিছু প্রপার্টি আছে। 5খানা প্রপার্টি আমাদের কাছে আছে। 1 নম্বর প্রপার্টি কি? ক্লোজার প্রপার্টি, এ প্লাস বি বিলংস টু আর হয়। 2 নম্বর প্রপার্টি কি? অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, এ প্লাস বি প্লাস সি সমান এ প্লাস বি প্লাস সি। ফার্স্ট টু ব্র্যাকেট, লাস্ট টু ব্র্যাকেট, ব্র্যাকেট চেঞ্জ। 3 নম্বর প্রপার্টি হচ্ছে আইডেন্টিটি প্রপার্টি, এ প্লাস জিরো সমান জিরো প্লাস এ সমান হচ্ছে এ, ফর অল এ বিলংস টু আর। এইটা কি বোঝায়? যে সমস্ত রিয়েল নাম্বার। প্রথম প্রপার্টিটা বলছে ক্লোজার প্রপার্টি। ক্লোজার প্রপার্টিটা কেমন? না ধরো সাপোজ দুটো রিয়েল নাম্বার নিচ্ছ, যে কোনো দুটো রিয়েল নাম্বার নাও না কেন, যদি তাদের সামটা তুমি দেখো ওই রিয়েল নাম্বারের মধ্যে থাকে, তাহলে তুমি বলবে ক্লোজার প্রপার্টি। তুমি 2 আর 3 তুললে, দুটোকে যোগ করলে 5 হলো, তো 5 রিয়েল নাম্বার হচ্ছে, তাহলে প্লাসটা হচ্ছে ক্লোজ হয়ে যাচ্ছে। মানে আমরা এই প্রপার্টিটাকে, প্রপার্টির নামটা হচ্ছে ক্লোজার প্রপার্টি, অ্যাডিশন ইজ ক্লোজ। তো প্রপার্টিটা হচ্ছে ক্লোজার প্রপার্টি। অ্যাসোসিয়েটিভ প্রপার্টি মানে কি? 3টে নাম্বার আছে, তুমি তাদের মধ্যে হয় তুমি লাস্টের দুটোকে আগে ক্যালকুলেশন করলে, তারপর প্রথমটার সাথে ক্যালকুলেশন করলে, অথবা প্রথম দুটোকে আগে ক্যালকুলেশন করলে, তারপর দ্বিতীয়টার সাথে ক্যালকুলেশন করলে। যদি দেখো রেজাল্টটা সেম হয়, যদি দেখো রেজাল্টটা সেম হয়, তাহলে তোমার কি হয়ে যাবে? যে এই প্রপার্টিটা ফুলফিল করবে। তো এটাকে আমরা বলবো অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। আইডেন্টিটি প্রপার্টিটা কেমন? আইডেন্টিটি প্রপার্টিতে বলছে যে এমন একটা নাম্বার তোমাকে খুঁজতে হবে যার সাথে এ অ্যাড করার পরে উল্টে অ্যাড করলে এ হয়ে যাবে। যেমন কেমন হয়? ধরো সাপোজ ভাবো, তুমি তোমার কলেজের কথা ভাবো, যে কলেজে তোমার কোনো একটা বন্ধু এমন নিশ্চয়ই ছিল যার সাথে সবার ভালো সম্পর্ক। কলেজে এমন একটা বন্ধু নিশ্চয়ই ছিল যার সাথে সবার ভালো সম্পর্ক। তো সেই রকম লোকটাকে আমাদের এখানে সে হচ্ছে জিরো, মানে রিয়েল নাম্বার সেটের ক্ষেত্রে জিরো, যার জন্য এ প্লাস জিরো সমান জিরো প্লাস এ সমান এ। অনেকটা জিরোর ভূমিকা কেমন? অনেকটা মন্দিরের ঘন্টার মতো, যে খুশি এসে বাজিয়ে দিয়ে চলে যায়। মন্দিরের ঘন্টা এক জায়গায় থাকে, ওর কোনো চেঞ্জ হয় না, যে খুশি আসে বাজিয়ে দিয়ে চলে যায়। তো এখানে এ এলো, এ হচ্ছে যে কোনো নাম্বার, যে কোনো রিয়েল নাম্বার, সে জিরোর সাথে যোগ হবে, উল্টে যোগ করা সবসময় এই ফিরে আসবে, জিরোর কোনো কাজ আসবে না। তো ওরকম নাম্বার, যেমন আমাদের ক্ষেত্রে রিয়েল নাম্বারের ক্ষেত্রে 2 প্লাস 0 0 প্লাস 2 2 হচ্ছে, 3 প্লাস 0 0 প্লাস 3 3 হচ্ছে। তো যে কোনো রিয়েল নাম্বার আসুক, 0 প্লাস 0 সমান 0 প্লাস 0 সমান 0 হচ্ছে। যে কোনো রিয়েল নাম্বার আসুক, যে ওই এমন একটা মেম্বার তোমাকে খুঁজতে হবে যার সাথে যোগ করার পর, উল্টে যোগ করার পর কি ফিরে আসবে? আমাদের যে মেম্বারটা নতুন এসেছিল, মানে যে এসে যোগ হয়েছিল, সেই মেম্বারটা যেন অলওয়েজ ফিরে আসবে। এমন যদি ঘটনাটা হয়, তখন এই জিরোটাকে আমরা কি বলবো? অ্যাডিটিভ আইডেন্টি এলিমেন্ট। অ্যাডিটিভ আইডেন্টিটি এলিমেন্ট, এই জিরোটাকে তখন আমরা বলবো অ্যাডিটিভ আইডেন্টি এলিমেন্ট। তো 3খানা প্রপার্টি গেল, ক্লোজার, অ্যাসোসিয়েটিভ, আইডেন্টিটি। এরপরে 4 নম্বর যে প্রপার্টিটা আছে সেটা হচ্ছে ইনভার্স। যেমন তুমি যদি ভাবো, তুমি যে কলেজে পড়তে, সেই কলেজের ক্লাসে তোমার ঠিক অপোজিট, তুমি যা যা পছন্দ করো, যেমন যেমন ছিল ঠিক তার অপোজিট কেউ না কেউ একজন আছে। তেমনি এখানেও তুমি সেরকম জিনিস পাবে, যে একটা যে কোনো রিয়েল নাম্বার তোলো, তার যদি তুমি এরকম পাও, যদি পাও আর কি, মানে থাকবে যে কোনো গ্যারেন্টি নেই, যদি থাকে, যদি থাকে, সেই হয়ে যাবে তোমার ইনভার্স, সেই হয়ে যাবে ইনভার্স। এ প্লাস মাইনাস এ প্রপার্টি কি বলছে? এ প্লাস মাইনাস এ। তুমি প্রথমে এমন লিখতে পারো, অ্যাকচুয়ালি প্রথমে এরকমই লিখতে হয়, যে এ ধরো তোমার কাছে আগে থেকে একটা নাম্বার আছে, তুমি এর ইনভার্স খুঁজতে চাইছো, তুমি বলছো ঠিক এর সাথে কাকে যোগ করব, এর সাথে কাকে যোগ করব যাতে যোগ করার পরে আমার রেজাল্টটা অ্যাডিটিভ আইডেন্টি এলিমেন্ট ফিরে দেয়। ঠিক আছে? মানে ভাবো, তোমার কলেজে তুমি, তোমার সাথে একজনের সম্পর্ক হচ্ছে অপোজিট পুরো, মানে তুমি ওর সাথে কথাও বলো না, দুজনের মধ্যে পটেও না। এবার দেখা গেল স্যার তোমাকে একটা খাতা দিয়েছে, খাতা দিয়ে বলছে তোমাকে যে একে দিয়ে দিতে। ঠিক আছে? কিভাবে দেবে?
তোমাকে একটা খাতা দিয়েছে, দিয়ে বলছে যে ওই যার সাথে তোমার কথা হয় না তাকে দিয়ে দিতে বলেছে। এখন তুমি ওকে কিভাবে দেবে? স্যার তো বলেছে, স্যারের কথা তো ফেলে দেওয়া যাবে না। তখন তুমি কি করবে? তোমার মাইন্ডে এটা ঘুরবে যে আমার ক্লাসরুমে এমন একজন আছে যে কিনা সবার সাথে ভালো সম্পর্ক, তাহলে তাকেই আমি ডাকি। সে কে? জিরো। তাকেই রাখি, তাহলে সেই আমার হেল্প করে দেবে। তাকে যদি আমি খাতাটা দিয়ে দেই, তাহলে সে বলবে, ওকে বললাম যে খাতাটা ওকে দিয়ে দিস তো, তো সে কিন্তু দিয়ে দিতে পারবে, কারণ তার সাথে কিন্তু সবার সম্পর্ক ভালো। তো এখানে রিলেশনটা সেরকমই বন্ড করা হচ্ছে যে এর ইনভার্স ওকেই বলবো যার সাথে অ্যাডিশন করলে ওই অ্যাডিটিভ আইডেন্টি এলিমেন্টটা চলে আসবে। তো অ্যাডিটিভ আইডেন্টি এলিমেন্টটা চলে আসবে তখনই যদি আমি এমন কোনো মেম্বার পাই যার সাথে এর অ্যাডিশনটা জিরো হয়ে যাবে, অ্যাডিটিভ আইডেন্টি এলিমেন্ট চলে আসবে, তখনই আমরা বি কে ইনভার্স বলবো। এবার তার নামকরণ করা হলো যে তাহলে এ প্লাস বি ইকাল টু জিরো, মানে বির মানটা কত হবে? বির মান হচ্ছে মাইনাস এ হচ্ছে। এই যে দেখো, এখানে আমি কত সহজে এ কে ডান দিকে পাঠিয়ে দিয়েছি, কিন্তু এমনটা হয় না। এমনটা কিন্তু হয় না যে এ কে ডান দিকে পাঠিয়ে দিয়ে, এমনটা ব্যাপার নয়। ছোটবেলাতে আমাদেরকে তাই বলে যে এক্স প্লাস ফাইভ ইকাল টু যদি জিরো হয়, তাহলে এক্স সমান মাইনাস ফাইভ, প্লাস ফাইভটা ওদিকে চলে গেল। প্লাস ফাইভ কখনো ওদিকে যায় না, প্লাস ফাইভটা কখনো ওদিকে যায় না। তাহলে হয়টা কি? হয় হচ্ছে এই ফাইভের যেটা ইনভার্স হয় মাইনাস ফাইভ, সেটা আমরা বোথ সাইডে যোগ করি। এই ফাইভের যেটা ইনভার্স সেটা আমরা বোথ সাইডে যোগ করি। এই যোগ করার কারণে এই ফাইভ আর মাইনাস ফাইভ মিলে জিরো হয়ে যায়, তাই বাম দিকে হয়ে যায় এক্স প্লাস জিরো আর ডান দিকে হয়ে যায় মাইনাস ফাইভ। তো এরপরে আমরা এটা পেয়ে যাই, এই যে এক্স প্লাস জিরো সমান এক্স পেলাম। এটা কেন পেলাম? কারণ এই মাত্র যে আমি তোমাকে বললাম যে প্রপার্টিটা, যে একটা এলিমেন্টের সাথে আর একটা আইডেন্টি এলিমেন্ট যোগ করলে কি হয়, এই ফিরে আসে, যেটা আমাদের আইডেন্টিটি প্রপার্টি। সেই প্রপার্টি অ্যাপ্লাই করাতেই আমার এই রেজাল্টটা এসছে। এমনি এমনি ডান দিক বাম দিক চলে যায় না। কিন্তু ছোট বাচ্চাকে পড়াতে গেলে, বোঝাতে গেলে আমাদেরকে তখন কিন্তু এইরকম বললে ওরা বুঝবে না। তাই তখন কিন্তু এটা শেখানো হয় যে তোমার এটা ওদিকে চলে গেছে। এরকম এই কনসেপ্ট অনেকের মধ্যে নেই, যে কারণে কি হয়, পরীক্ষা হলে এমন কোশ্চেন দিয়ে দেয়, মানে পরীক্ষাতে দেয় না, ইন্টারভিউতে বলে আর কি। তোমাকে ভাইভাতে গেছো, তোমাকে এমন কোশ্চেন করে দিল, তোমাকে বললো যে এক্স প্লাস ফাইভ ইকাল টু সেভেন দিলাম, এক্স এর ভ্যালু কত হবে? তুমি করে দেখাও। তুমি এবার কি করলে, এক্স সমান লিখে দিলে সেভেন মাইনাস ফাইভ, দিয়ে টু করলে, দিয়ে তোমাকে বললো যে এক্সপ্লেন করো তুমি এটা কিভাবে করেছো। ঠিক আছে, এবার তুমি বললে যে এক্স প্লাস ফাইভ সমান সেভেন হয়েছে, পরের স্টেপে ফাইভ কে ডান দিকে পাঠিয়ে দিলাম, তারপরে এই রেজাল্ট হচ্ছে। বললো ভুল। এবার তুমি বলে কেন স্যার ভুল? বলছি এরকম ফাইভ কে পাঠানো যায় নাকি? তোমাকে কে বলেছে পাঠানো যাবে? তুমি কেন পাঠাচ্ছ? কারণ কি? তখন আমাকে এক্সপ্লেন করে দিতে হবে যে অ্যাকচুয়ালি আমরা ফাইভ কে ওইরকম ভাবে পাঠিয়ে দিতে পারি না। এগুলো যেহেতু সমস্ত কিছু রিয়েল নাম্বার, রিয়েল নাম্বার হওয়ার কারণে রিয়েল নাম্বারে কিছু প্রপার্টি আছে। রিয়েল নাম্বারের প্রপার্টি গুলোর কারণেই এমনটা হয়। সেটা কি? না আমরা যে এই ফাইভ এর ইনভার্স জানি, রিয়েল নাম্বারে মাইনাস ফাইভ হয়, তাই আমরা বোথ সাইডে ওর মাইনাস ফাইভ দিয়ে অ্যাড করলাম। বোথ সাইডে এই অ্যাডটাও যে কেন করা যায় তারও কারণ আছে। ক্যান্সেলেশন প্রপার্টি যে আমরা অ্যাপ্লাই করি তারও কারণ আছে, সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দেব। তো এইভাবে এখানে আমরা বললাম যে বোথ সাইডে আমরা মাইনাস ফাইভ কে অ্যাড করলাম। এরপরে আমরা কি করলাম, এই ফাইভ আর মাইনাস ফাইভ মিলে আমাদের জিরো দিচ্ছে, অ্যাডিটিভ আইডেন্টি এলিমেন্ট। ওদিকে সেভেন আর মাইনাস ফাইভ মিলে ওটা টু দিচ্ছে। এখান থেকে আমরা ক্যালকুলেশন, এটাও এই জিনিসও কেন হয় তারও কারণ আছে, কিন্তু প্রতিটা জিনিস কিন্তু এখানে রিয়েল অ্যানালাইসিসে, রিয়েল নাম্বার টপিকে, মাপার বই যদি পড়ো, একদম ডিটেলসে টু দা পয়েন্টে প্রত্যেকটা জায়গা তোমাকে এক্সপ্লেন করে দেওয়া হয়েছে। কিন্তু নর্মালি কি হয়, যখন গ্র্যাজুয়েশন পড়ে স্টুডেন্টরা, 99% স্টুডেন্ট, ভালো স্টুডেন্টও এগুলো স্কিপ করে যায়, বা অনেকটি প্রফেসররা পড়ায় না, ওরা জাস্ট স্কিপ করে পরীক্ষায় কি কি আছে ওইগুলো করে চলে যায়। তাহলে আর অনার্স পড়ে কি মজা? অনার্সের মজাটাই তো তাহলে কিছু নেই। কারণ অনার্স তো মেন জিনিস হচ্ছে, তুমি যদি সেই ওয়ান টু থ্রি ফোরেও স্কিপ করে গেছিলে, এক জিরোর থেকে বড় হয় কেন, তিন দুইয়ের থেকে বড় হয় কেন, সে কারণ তুমি যেমন আগেও জানোনি, এখনো যদি তুমি না জানো, তাহলে আর ম্যাথ অনার্স করে কি লাভ হলো? তো এই জিনিসগুলোতে আমরা রিয়েল অ্যানালাইসিস টপিকে কিন্তু সব ক্লিয়ার ভাবে করাতে হয়। আমি কি সবাইকে বোঝাতে পারলাম?
সবাইকে এই পর্যন্ত বোঝাতে পারলাম? একটু কনফার্ম করবে? তাহলে আমরা চারখানা প্রপার্টি আপাতত পড়ে নিলাম। একটা হচ্ছে ক্লোজার প্রপার্টি, 2 নম্বর প্রপার্টি হচ্ছে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, 3 নম্বর হচ্ছে আইডেন্টিটি প্রপার্টি, 4 নম্বর হচ্ছে ইনভার্স, আর 5 নম্বর কি? কমিউটেটিভ প্রপার্টি। কমিট করা, কমিউটেটিভ প্রপার্টি। কমিউটেটিভ মানে কি? না এ বির সাথে যোগ করলাম, যা রেজাল্ট হবে বি এর সাথে যোগ করলাম, সেম রেজাল্ট হবে। উল্টে দিলেও রেজাল্টটা সেম হবে। তো সেটা হচ্ছে কমিউটেটিভ প্রপার্টি, বিনিময় প্রথা যেটা বাংলায় বলে। তো এই গেল তোমার টোটাল 5খানা প্রপার্টি। তো অ্যাডিশনের সাপেক্ষে মোট এই 5খানা প্রপার্টি তোমার কাছে অস্ত্র হিসেবে থাকবে। মানে যত প্রমাণ আছে সেই প্রমাণগুলো করতে গেলে এই 5খানা প্রপার্টির অনেক দরকার হবে। এটা প্লাসের সাপেক্ষে। একই জিনিস আমরা মাল্টিপ্লিকেশনের সাপেক্ষে আরো 5খানা প্রপার্টি পড়বো। 6 নম্বর প্রপার্টি হিসেবে আমরা পড়বো এ ডট বি বিলংস টু রিয়েল নাম্বার। 6 নম্বর ক্লোজার প্রপার্টি, কিন্তু মাল্টিপ্লিকেশনের সাপেক্ষে। ক্লোজার প্রপার্টি অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, যেমন ক্লোজার গেল তেমনি অ্যাসোসিয়েটিভ প্রপার্টি মাল্টিপ্লিকেশনের সাপেক্ষে এমনটা হয়। আর 8 নম্বর হচ্ছে এ ডট ওয়ান সমান 1.a সমান এ হয়। 9 নম্বর প্রপার্টি, এখানে আইডেন্টি এলিমেন্ট হচ্ছে 1। 1 হচ্ছে সেই মন্দিরের ঘন্টা যে আসে বাজিয়ে দিয়ে চলে যায়। যেমন 3 ইন্টু 1 3 হবে, 4 ইন্টু 1 4 হবে, একের কোনো ভূমিকাই নেই। তো হচ্ছে এটা হচ্ছে আইডেন্টি এলিমেন্ট, মাল্টিপ্লিকেটিভ আইডেন্টি এলিমেন্টটা হচ্ছে তোমার 1। 9 নম্বর প্রপার্টি হচ্ছে ইনভার্স প্রপার্টি। এর সাথে তোমাকে এমন কি পাওয়া যাবে যার গুণ করে দিলে ওই আইডেন্টি এলিমেন্ট ফিরে আসবে। 1/a, 1/e, এর সাথে কি গুণ করে দেবে যাতে তুমি 1 পাবে। তোমাকে না এমন কোশ্চেন একটা করতে পারে যে এ ইনভার্স মানে তুমি কি বোঝো? কি বলবে? এ ইনভার্স মানে তুমি কি বোঝো? এনিওয়ান? কেউ আমাকে এক্সপ্লেন করবে? এ ইনভার্স মানে তুমি কি বোঝো? নর্মালি তো 1/a জানি। এটা ভুল কথা। এটাই কিন্তু 90% লোক আনসার দেয়। 90% স্টুডেন্ট এটাই আনসার দেয়, এ ইনভার্স মানে স্যার 1/a। কিন্তু এটা ভুল কথা। আর কেউ এক্সপ্লেন করবে যে এই ইনভার্স মানে তুমি কি বোঝো? সুপ্রিয়া? স্যার এটা যদি গ্রুপ থেকে আমরা বলি তাহলে গ্রুপ হচ্ছে কোন দেখো, সমস্ত জায়গাতেই একই জিনিস। তুমি গ্রুপ পড়ো, রিয়েল নাম্বার পড়ো, যাই পড়ো, সব জায়গাতে একই কনসেপ্ট সেম। তোমাকে হ্যাঁ স্যার, সেটাই জানতে চাইছি যে এই ইনভার্স কি। এ ইনভার্স বলতে এ মানে কোন একটা এলিমেন্ট এ, তার সাথে যদি এ কে ইনভার্স করা হয় মানে মাল্টিপ্লাই করা হয়, তাহলে আমরা আইডেন্টিটি এলিমেন্ট পাবো। আম, এটা অ্যাকচুয়ালি সিম্বলিক্যালি ইউজ হচ্ছে। কিছুটা ঠিক হয়েছে। আর কেউ? কীর্তি? কীর্তি বলতে পারবে? সুমিত? দেখো, অনেকে হয়তো সাবজেক্টে অনেক কিছু জানে, বা হয়তো সাবজেক্ট পড়েছে, ভেবেছে যে সাবজেক্টের গাইডের দরকার নেই। কিন্তু সত্যি বলতে এখন যা কম্পিটিশন, যে 10 বছরের স্টুডেন্ট কম্পিটিশন করবে এখানে, সেখানে কিন্তু ভাইবাও কিন্তু অতটা সোজা হবে না। এই জায়গাগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। অনেক জায়গা আছে যেগুলো কিন্তু মানে গ্র্যাজুয়েশনে অনেক স্টুডেন্ট পড়ে না, বা অনেক স্যার ডিটেলস এত করে না। এই জিনিসগুলো কিন্তু তোমাকে পড়তে হবে। এখন মাপার বই ধরে প্রতিটা জায়গাতে প্রতিটা লাইনে তোমাকে কোশ্চেন করে করে পড়তে হবে, কিন্তু অতটা সোজা কিন্তু জায়গাগুলো হবে না। কারণ যথেষ্ট অনেক অনেক বেশি জন পরীক্ষায় বসবে, কম্পিটিশনটা হিউজ হবে। ও অনেকটা ঠিক বলেছে। এই ইনভার্স মানে ব্যাপারটা কেমন, বলছে তোমার কাছে কোনো একটা এলিমেন্ট আছে। নাম্বার বলাটা ভুল হবে, কারণ নাম্বার আমরা তখনই বলবো যদি আমরা রিয়েল নাম্বারসে কাজ করি। কিন্তু নাম্বার ছাড়া আমাকে এটা প্রথমে এলিমেন্ট হিসেবে বলতে হয়, যেটা আমরা গ্রুপ থিওরিতে করে থাকি আর কি। যে এই হচ্ছে কোনো একটা এলিমেন্ট। আমরা ইনভার্স বলতে যেটা বুঝবো, এ ইনভার্স বলতে যেটা বুঝবো, যে এর এমন কোনো সহপাঠী আছে কিনা যার সাথে কম্পোজিশন করলে
মানে যার সাথে আমি কম্পোজিশন যদি করি, বাইনারি কম্পোজ যেটা হচ্ছে সেটা প্লাসও হতে পারে, মাল্টিপ্লিকেশন হতে পারে। তুমি যে ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করছো মাল্টিপ্লিকেশন করলে, কে বলেছে তোমাকে মাল্টিপ্লিকেশন করলেই শুধু? তাহলে বাকি অ্যাডিশনের সময় কি ইনভার্স হবে না? অতএব তুমি পার্টিকুলার একটা হয়ে যাচ্ছে, সেটা ভুল। যে ইনভার্স যখন বলবে যে হোয়াট ইজ এ ইনভার্স, তখন তোমাকে বলতে হবে যে এ একটা যে কোনো এলিমেন্ট, তার সাথে আমি যদি এমন কোনো কিছু এলিমেন্ট পাই যেটা কম্পোজিশন করে আমার আইডেন্টি এলিমেন্ট ফিরে দেয়, এমনটা যদি হয় তখন আমরা এই বিটাকে বলবো এর ইনভার্স, আর এটাকে বলবো বি এর ইনভার্টেবল। বিটাকে বলবো এর ইনভার্স, তখনই বলতে পারবো, তার আগে নয়। যদি কম্পোজিশন করি আইটা ফিরে আসে, তো তবে গিয়ে আইডেন্টি এলিমেন্ট যেটা আর কি, সেটা যদি ফিরে আসে তবেই গিয়ে আমরা বলবো এটা হবে তার ইনভার্স। এটা জাস্ট নোটেশন যে বিটা হচ্ছে তাহলে এ ইনভার্স, তো এ ইনভার্সের নোটেশন হিসেবে আমরা এইটা ব্যবহার করে থাকি, যার মানে দুরকম হয় নর্মালি। অ্যাডিশনের সাপেক্ষে এই এ ইনভার্স মানে অ্যাকচুয়ালি মাইনাস এ বোঝায়, মাল্টিপ্লিকেশনের সাপেক্ষে এ ইনভার্স মানে এটা 1/a বোঝায়। যার মিনিং অ্যাডিশনের জন্য এটা বোঝায়, মাল্টিপ্লিকেশনের জন্য এটা বোঝায়। এটা জাস্ট সিম্বল, এটা একটা নোটেশন জাস্ট। আমি কি ক্লিয়ার করাতে পারলাম সবাইকে? একটু কনফার্ম করো, সবাইকে ক্লিয়ার করাতে পারলাম? একটু কনফার্ম করবে, তাড়াতাড়ি তাড়াতাড়ি হাতের সাইন ব্যবহার করে কনফার্ম করো। কখন স্ক্রিনের উপর বুঝবে দেখা যেটা অ্যাডিশন কোনটা মাল্টিপ্লিকেশন যদি বলে যায়? এটা হ্যাঁ, এবার তোমাকে যদি বলে অ্যাডিশনের সাপেক্ষে ইনভার্স কি হবে, তখন তুমি মাইনাস এ বললে। মাল্টিপ্লিকেশনের সাপেক্ষে কত হবে, তখন তুমি তাই বললে। কিন্তু ঠিক ইউজুয়ালি আছে। তোমাকে বলতে হবে যে বাইনারি কম্পোজিশন। ওকে, তাহলে চলে যাচ্ছি নেক্সট। তাহলে আমরা কি পড়েছিলাম যে 5টা প্রপার্টি দেখে নিয়েছিলাম অ্যাডিশনের উপরে, তারপর মাল্টিপ্লিকেশনের উপরে দেখে নিলাম। তাহলে মাল্টিপ্লিকেশনের উপরে আমাদের কি ছিল? 6 নম্বর প্রপার্টি ছিল এটা, 7 নম্বর প্রপার্টি অ্যাসোসিয়েটিভ, 8 নম্বরটা আইডেন্টিটি, 4 নম্বর হচ্ছে 9 নম্বর হচ্ছে ইনভার্স, আর 10 নম্বরে সেই কমিউটেটিভ এ ডট বি আর বি ডট এ। 11 নম্বর প্রপার্টি যেটা আমাদের মিক্সড প্রপার্টি। এই প্রপার্টিটা কি? ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি, বিতরণ প্রথা। ডিস্ট্রিবিউট করা হচ্ছে, নামটা থেকেই বোঝা যাচ্ছে ডিস্ট্রিবিউট করা হচ্ছে। এ ডট বি প্লাস সি সমান এ ডট বি প্লাস এ ডট সি, এখানে ডট এ ডটটা ডিস্ট্রিবিউট হচ্ছে। অনেকটা যেমন কি হয়, ধরো বাড়িতে ভাবো ওই যে ইউনিয়নে যেমন করে আর কি, এ ইউনিয়ন ধরো বি ইন্টারসেকশন সি দেওয়া হলো, এটা মানে কি না এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন। ডিস্ট্রিবিউটিভ মানে ভাবো যে বাড়িতে একটা কোনো ভালো তরকারি হয়েছে, মা কি করলো, বললো বাবু এই তরকারিটা নিতে একটু ওই কাকিমাকে একটু কিছুটা দিয়ে আর এক কাকিমাকে আর একটু কিছুটা দিয়ে। তো তুমি হচ্ছে এ ইউনিয়ন যেটা আছে সেটা ভাবো, তরকারিটা আছে, তরকারির বাটিটা তুমি নিয়ে একবার বির কাছে গেলে, বি কাকিমাকে দিয়ে এলে, মাছি এটা যেমন আছে তেমনি পড়ে থাকলো। তারপরে আবার তুমি তরকারিটা নিয়ে কার কাছে গেলে, অর্ধেক তরকারি সি কে দিয়ে এলে। তো ডিস্ট্রিবিউট করা হচ্ছে, বিতরণ করা হচ্ছে। এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এ ইউনিয়ন একবার বির কাছে যাচ্ছে, আবার এ ইউনিয়ন একবার সির কাছে যাচ্ছে। এখানে তেমনি ডটটা ডিস্ট্রিবিউট হচ্ছে, ডটটাকে ডিস্ট্রিবিউট করা আছে, এ ডট বির কাছে যাচ্ছে একবার, এ ডট সির কাছে যাচ্ছে। আচ্ছা, এমনটা কখন হয়? এখানে তো ডট ডিস্ট্রিবিউট করলাম, আমি যদি এমনটা লিখতে চাইতাম এ প্লাস বি ডট সি, তাহলে এটা কি আমি লিখতে পারতাম যে এ প্লাস বি ডট এ প্লাস সি? এটা কি আমি লিখতে পারতাম? মানে এখানে যেটা করছি আমি প্লাসটাকে ডিস্ট্রিবিউট করতে চাইছি। এখানে যেমন তুমি ডটটাকে ডিস্ট্রিবিউট করলে, তেমনি আমি কি প্লাসটাকে ডিস্ট্রিবিউট করতে পারি? আমি কি এটা পারি বলো তো? আমি কি এটা করতে পারি? এনিওয়ান? এ প্লাস বি ডট সি দিয়ে দিলাম, দিয়ে বললাম বলো তো আমি প্লাসটাকে কি এরকম ডিস্ট্রিবিউট, যেমন তুমি এটা বললে যে স্যার এটা হয় এ ডট বি প্লাস সি মানে এ ডট বি প্লাস এ ডট সি, এটা হয়, নো প্রবলেম। একটা এক্সাম্পল নিয়েও দেখা যায়, 2.3 প্লাস 4 দিয়ে দিলাম। তো তুমি জানো যে এটা যোগ করলে কত হয়, 4 3 7 2 মানে 14 হচ্ছে বাম দিকে। রাইট হ্যান্ড সাইডে চলে গেলাম, 2.3 আর 2.4 দেখলাম এটা 8 এটা 6, তো এটাও হচ্ছে, নো প্রবলেম। এখন যেটা কাজ হচ্ছে যে এটা তো হলো, ঠিক আছে, এবার তুমি এইটার ক্ষেত্রে কি বলবে, এটা হয় কি হয় না? হয় না তো। বাকিরা এটা হয় কি হয় না? এরকম কি করা যায়? ক্লাসটাকে কি ডিস্ট্রিবিউট করা যায়? বলো না, ভুল হলেও বলো।
রিপ্লাই করো। কেউ রিপ্লাই করছে না। আরে বলবে তো, সমস্যা কোথায়? বলতে অসুবিধা কোথায়? ভুল হোক না, বলতে অসুবিধা কোথায়? সুপ্রিয়া বলো। স্যার ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি বলতে আমরা তো এই দুটোকেই জেনেছি যে এ ডট বি প্লাস সি, একটা লেফট ডিস্ট্রিবিউটিভ একটা রাইট ডিস্ট্রিবিউটিভ। আমি আর বলছি এ এই প্লাস বি ডট যদি আমার করার ইচ্ছা হয়, এটা কি করা যাবে? এটা তো হচ্ছেই না। আপনি যে 3 আর 4 নিয়ে যেটা পুট করেছেন ওটাই যদি এখানে পুট করা হয় সেটাই তো হচ্ছে না, হয় না তো নর্মালি। আচ্ছা, হয় না বলে এবার যদি আমি এটা বলি যে এমন একটা জায়গা দেখাও যেখানে এটা হয়। যেমন তুমি বললে যে রিয়েল নাম্বার, স্যার আপনি রিয়েল নাম্বারের উপর বলছেন, রিয়েল নাম্বার বা রিয়েল অ্যানালাইসিসে আমরা এটা হয় না স্যার, মেনে নিলাম। এমন একটা জায়গা বলো যে জায়গাতে এটা হবে। এমন কোনো কি পড়েছো তুমি যেখানে এটা ফুলফিল করবে, এই জিনিসই হবে? এনিওয়ান? বুলিয়ান অ্যালজেব্রা পড়েছো? বুলিয়ান অ্যালজেব্রা, বুলিয়ান অ্যালজেব্রা পড়েছিলে? থার্ড ইয়ারেই ছিল। কি হ্যাঁ গো, স্যার, হ্যাঁ পড়েছি স্যার। বুলিয়ান অ্যালজেব্রাতে এটা হয়। এই জিনিসটা বুলিয়ান অ্যালজেব্রাতে হয়। বুলিয়ান অ্যালজেব্রার যে প্রপার্টি গুলো আছে সেখানে এটা ফুলফিল করে। যেমন একটা উদাহরণস্বরূপ তোমাকে যদি বলি যে সাপোজ ধরে নাও যে অ্যাডিশন যেটা সেটা বোঝায় এলসিএম অফ এ এন্ড বি। অ্যাডিশন যেটা সেটা ধরো বোঝায় এলসিএম অফ এ এন্ড বি, আর মাল্টিপ্লিকেশন যেটা সেটা ধরো বোঝায় এইচসিএফ অফ এ এন্ড বি। রাইট? এটা ধরো মেনে নিলাম। তাহলে এবার বলছে যে তুমি এটা হচ্ছে কিনা চেক করে দেখতে পারো। তোমার কি ছিল না এ প্লাস বি ডট সি, এইটার রেজাল্ট কত হচ্ছে? ধরো তুমি উদাহরণ হিসেবে নিয়ে নাও 2 4 2 3 4 নিয়ে নিলাম। এইটাই করতে যাচ্ছি। তো বুলিয়ান অ্যালজেব্রাতে 3 আর 4 তাদের মধ্যে গসাগু কত হবে যেটা ডিফাইন করেছি সেই হিসেবে বলো। গসাগু এইচসিএফ কত হবে 3 আর 4 এর? 3 আর 4 এর এইচসিএফ কত হবে বলো? অন 1। 1 এর সাথে 2 এর এলসিএম কত হবে? 1 এর সাথে 2 এর এলসিএম কত হবে? তো 2। তাহলে এই রেজাল্টটা 2 হয়ে গেল। এবার রাইট হ্যান্ড সাইডে যাও। রাইট হ্যান্ড সাইডে কোনটা বলা আছে? এ প্লাস বি ডট এ প্লাস সি। বলো এ প্লাস বি কত হবে? মানে এ প্লাস বি মিনস 2 আর 3। 2 আর 3 এর এলসিএম কত হবে? 2 আর 3 এর এলসিএম বলো, লসাগু কত হবে? বলো বলো কই? 6। আচ্ছা, তারপরে 2 আর 4 এর কত হবে? 2 আর 4 এর লসাগু 4। এবার 6 আর 4 এর মধ্যে গসাগু এইচসিএফ, 6 আর 4 এর এইচসিএফ 2। মিলেছে? এটা বুলিয়ান অ্যালজেব্রাতে ফুলফিল করে। এ প্লাস বি ডট সি সমান এ প্লাস বি ডট এ প্লাস। বুলিয়ান অ্যালজেব্রা হচ্ছে একটা অ্যালজেব্রা পার্টের আর একটা অংশ যেখানে তুমি এই জিনিসটা দেখতে পাবে। সবাইকে ক্লিয়ার হলো? বোঝা গেছে? হ্যাঁ স্যার। এটাও কিন্তু একটা ভালো কোশ্চেন। এটাও কিন্তু একটা ভালো কোশ্চেন। তোমাকে হয়তো কোনো কারণে কথায় কথায় চলে এলো যে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি কথায় কথায় কোথাও চলে এলো। তো যখন এগুলো কখন কোশ্চেন করে, তোমাকে এমন একটা কোশ্চেন করলো তার কথায় কথায় এরকম চলে আসে। ঠিক আছে? সেই জিনিসটা হয়ে যায় অনেক সময়। যেমন ফাঁদে ফেলা বলে অনেক সময় না সেটা করে, মানে টিচাররা যেহেতু এটা ফলো করে। আমি যেমন থার্ড ইয়ারের ভাইভাতে এরকম স্যারেদেরকে ফাঁদে ফেলে দিয়েছিলাম। আমি একটা কোশ্চেনের উপরে একটা প্যাটার্ন সাজিয়ে সুন্দর করে রেডি করে গেছিলাম যে আমার যদি এরকম কোশ্চেনটা আসে এরপরে স্যারের কি কোশ্চেন হতে পারে, তারপরে কি কোশ্চেন হতে পারে, তারপরে কি কোশ্চেন হতে পারে, এইভাবে আমি একটা প্যাটার্ন সাজিয়ে সুন্দর করে গেছিলাম। ঠিক আছে? এবার ভাইভাতে তাই করেছি। আমাকে একটা কোশ্চেন করেছে, আমি ইচ্ছে করে তার ভুল আনসার দিয়েছি, প্রথম কোশ্চেনের আনসার দিয়ে এমন আনসারটা দিয়েছি যাতে টিচার আমার ফাঁদে পড়ে। তো এবার কি হয়েছে, উনি ওই কোশ্চেনের উপরে মানে ওইটার উপরে তারপরে আমার যে লাইন ছিল, যে লাইনে আমি কোশ্চেন সাজিয়ে গেছিলাম, উনি তার উপরে 10-12টা কোশ্চেন করেছে। প্রত্যেকটার আনসার আমি অলরেডি রেডি করে গেছিলাম। তো প্রতিটা আনসার তারপরে দিয়ে দিয়েছি।
যদিও আমার মানে ভাইভাতে টোটাল 50 নাম্বারের তো আমাদের মানে পেপারটা ছিল জানো, যেটা প্র্যাকটিক্যাল পেপার। তোমাদের ইউনিভার্সিটিতে ক্যালকাটাতে তো 50 নাম্বারের থাকে, যে তোমার প্র্যাকটিক্যাল পেপার যেটা ছিল আর কি। তো সেখানে ভাইভা ছিল। তো ওখানে যদিও আমাকে 48 দিয়েছে, 2 নাম্বার কেটে নিয়েছে। 2 নাম্বারটা একটা কোশ্চেন ভুল বলেছিলাম বলে কাটেনি, স্যার বললো যে ওটা পুরো নাম্বারটা দেওয়া ঠিক হবে না, তাই দিয়েছি। ঠিক আছে, এটা করেছিল। কিন্তু ব্যাপারটা হচ্ছে এটাই যে এই জিনিসটা ভাইভাতে তোমাকে কিন্তু এরকম কেস অনেক সময় হয়ে যায় আর কি। তোমাকে কোনো একটা কোশ্চেন স্যার জিজ্ঞাসা করেছে, এবার সেই কোশ্চেনটার আনসার তুমি যা দেবে তার উপর বেস করে পরের কোশ্চেন রেডি হচ্ছে। অতএব এইরকম ঘটনাটা যদি এরকম কখনো ফাঁদে পড়ে যাও, তো সেখানে কিন্তু তোমার এই কোশ্চেনটা চলে আসতে পারে, যে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি কোনো কারণে চলে এলো, তখন হয়তো স্যারের মনে এটা চলে এলো যে যদি তোমাকে এরকম প্লাসকে ডিস্ট্রিবিউট করতে বলা হয় তখন তুমি কি বলবে। তোমাকে যদি প্লাসকে ডিস্ট্রিবিউট করতে বলা হয় তাহলে তখন তুমি কি বলবে, এটা কি সম্ভব? যদি সম্ভব হয় কোথায় সম্ভব, কেন সম্ভব, এইগুলো তোমাকে জিজ্ঞাসা করতে পারে। বুঝেছো? ঠিক আছে, আশা করি ক্লিয়ার। তাহলে এই হচ্ছে টোটাল 11খানা প্রপার্টি অ্যালজেব্রার উপর। মানে রিয়েল অ্যানালিসিস পড়তে গেলে এই 11খানা প্রপার্টিকে কাজে লাগিয়ে আমাকে কিন্তু এগোতে হবে। এই 11খানা প্রপার্টি যদি না থাকতো তাহলে আমরা অনেক প্রমাণ করতেই পারতাম না। যেমন ধরো উদাহরণস্বরূপ তোমাকে যদি বলি যে লেট এ বি হচ্ছে রিয়েল নাম্বার, ধরে নিলাম এ বি হচ্ছে রিয়েল নাম্বার, সার্চ ডেট এ প্লাস বি ইকাল টু এ দিয়ে দিলাম, দিয়ে বললাম প্রমাণ করো বির মান 0 হবে। যেমন উদাহরণস্বরূপ তোমাকে হয়তো স্যার বললো যে একটা কাজ করো, 2 প্লাস এক্স সমান 2 দিলাম, এখান থেকে বলে এক্স এর ভ্যালু কত হবে। ঠিক আছে, তুমি বললে যে স্যার 2 প্লাস এক্স ইকাল টু 2, তো এক্স এর ভ্যালু স্যার 0 হবে। তোমাকে বললো প্রমাণ করো, তুমি বললে প্রমাণ কি করবো স্যার, কিন্তু 2 কে ওদিকে পাঠিয়ে দিয়েছি, ঝামেলা মিটে গেছে, আনসার শেষ। ঠিক আছে, তো এই এইরকম টাইপ ভাইভাতে আসতে পারে, ভাইভাতে হঠাৎ করে কোশ্চেন আসতেই পারে কারোর কপালে। তো বলছি যদি এ প্লাস বি এ হয় তাহলে প্রমাণ করে বি ইকাল টু 0। এই যে 11খানা প্রপার্টি পড়ে এসছি, ওইগুলো আমাদের প্রথম পার্ট। এবার ওই প্রপার্টি গুলো ব্যবহার করে আমরা যে কোনো প্রমাণ করতে পারবো, এরপরে যত কাজ আছে প্রমাণ আমরা সেগুলো করতে পারবো। তাহলে এই প্রমাণ যদি করতে যাই তাহলে কিভাবে করব? তোমাকে বলেছে এ প্লাস বি ইকাল টু এ দিয়ে দিয়েছে, তোমাকে প্রমাণ করতে বলছে বির মানটা 0 হবে, প্রমাণ করে। তুমি কিভাবে করবে? তুমি লিখবে যে দেয়ার এক্সিস্ট, সাপোজ এটা জানো যে আমাদের প্রতিটা এলিমেন্টের ইনভার্স আছে রিয়েল নাম্বারের ক্ষেত্রে, সেই প্রপার্টিটা তোমার ক্ষেত্রে জানা আছে, তাই না? প্রতিটা এলিমেন্টের ইনভার্স আছে, তাহলে এ যদি একটা রিয়েল নাম্বার হয়, তাহলে এর জন্য ধরে নাও সি নামে তুমি একটা এলিমেন্ট পাচ্ছ, যেটা কি হবে এ প্লাস সি। কারণ আমাদের বললো, প্রপার্টি বললো যে রিয়েল নাম্বারের ক্ষেত্রে প্রতিটা এলিমেন্টের ইনভার্স পাওয়া যায়, তো সেই হিসাবে আমি ধরে নিলাম এর যেটা ইনভার্স হবে সেটা সি। তাহলে এ প্লাস সি ইকাল টু 0 সমান সি প্লাস সি লিখতে পারি। এই পর্যন্ত সবাই বুঝেছো? একটু কনফার্ম করো। করবে এ প্লাস সি ইকাল টু 0 সমান সি প্লাস এ, লিখে ফেললাম। এ প্লাস সি ইকাল টু 0 সমান সি প্লাস এ লিখে ফেললাম। এবার আমাদের কি কাজ হচ্ছে? কি আমার তো টার্গেট হচ্ছে আমার উদ্দেশ্য বিটাকে 0 প্রমাণ করা। আমার এখানে একমাত্র উদ্দেশ্য কি বিটাকে 0 প্রমাণ করা। তো কিভাবে করব? এ প্লাস সি আছে, আমরা এখানে এরকম লিখতে পারি কি সি প্লাস এ প্লাস বি ইকুয়াল টু সি প্লাস এ। কি করে? আচ্ছা আমি একটু পরের লাইনে করে দেখা, একটু ছোট ছোট লিখি তাহলে বেশি সুবিধা হবে প্রমাণটা করতে। এ প্লাস বি ইকুয়াল টু এ লিখলাম সবার প্রথমে, পরের লাইনে কি লিখলাম, মানে এইটা থেকে আমি প্রমাণ করতে চাই কি, বি ইকুয়াল টু 0। এবার আমরা কি করতে পারি, না সবার প্রথমে করলাম কি, না এ প্লাস সি সমান সি প্লাস এ ইকুয়াল টু 0 করে দিলাম। কেন? না যেহেতু প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্স এক্সিস্ট করে, তাই আমরা এটা করতে পারলাম। এখন যেটা কথা হচ্ছে যে এরপরে আমরা নেক্সট টার্গেট বি ইকুয়াল টু 0 প্রমাণ করব, কিভাবে করতে পারি। বি ইকুয়াল টু 0 প্রমাণ করতে চাই, কিভাবে করতে পারি। তাহলে আমি স্টার্ট করলাম এরকম ভাবে,
সি প্লাস এ প্লাস বি সমান সি প্লাস এ লিখতে পারি আমি? কেন লিখতে পারি? তার কারণ আমাকে কোশ্চেনে এ প্লাস বির মান এ দেওয়া আছে। কোশ্চেনে আমাকে বলাই আছে এ প্লাস বির মান এ, তাহলে আমি এই এ প্লাস বির জায়গায় এ বসিয়ে দিলাম, আর তো কিছু করছি না, আমি লিখতেই পারি। যেহেতু রিয়েল নাম্বারের ক্ষেত্রে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করে, তাহলে আমি এইটাকে ব্র্যাকেট চেঞ্জ করে এমন লিখতে পারি তো, সি প্লাস এ প্লাস বি সমান সি প্লাস এ লিখতে পারি। আবার আমার উপরে আছে সি প্লাস এর ভ্যালু 0, তাহলে আমি বসিয়ে দিতে পারি 0 প্লাস বি সমান 0। আবার আমরা জানি যে যে কোনো এলিমেন্টের সাথে আইডেন্টি এলিমেন্ট যোগ করলে, ওই যে বললাম মন্দিরের ঘন্টা যে খুশি আসে বাজিয়ে দিয়ে চলে যায়, তেমনি 0 প্লাস বি করলে বি হবে। তাহলে এখান থেকে বি সমান 0 প্রমাণ হয়ে গেল। এখান থেকে বি সমান 0 হয়ে গেল। তাহলে আমি স্টার্ট করলাম সি প্লাস এ প্লাস বি দিয়ে। এ প্লাস বি সমান কোশ্চেনে এ দেওয়া ছিল, তাই তার মান এ বসিয়ে দিলাম। দিলে দেখলাম সি প্লাস এ প্লাস বি সমান যেটা, সি প্লাস এও সেটা। এবার এদিকে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি ব্যবহার করলাম, ব্র্যাকেট চেঞ্জ, ওদিকে যেমন আছে থাকলো। এবার সি প্লাস এর মান কোশ্চেনে, মানে যেহেতু আইডেন্টি এলিমেন্ট সি, সরি ইনভার্সটা হচ্ছে সি এর, সেই হিসেবে সি প্লাস এ যেহেতু 0 আছে বসিয়ে দিলাম, 0 প্লাস বি সমান 0 হলো, ওখান থেকে বি 0 হলো। দেখো বুঝেছো কি? সবাই বুঝতে পেরেছো? সবাই বুঝতে পেরেছো? একটু কনফার্ম করো। দেখো এরকম কিন্তু প্রতিটা জায়গাতে প্রচুর প্রমাণ আছে, মানে প্রত্যেকটা রেজাল্টে এরকম ভাবে তুমি প্রমাণ পাবে, এবং সেটা কিন্তু মাপার বই, এসকে মাপার বইতে কিন্তু প্রত্যেকটা প্রমাণ তোমাকে করে দেওয়া আছে, এমনটা নয়। ঠিক আছে যে তুমি ওখানে প্রমাণ পাওনি, কিন্তু কি হয়েছে অনেক স্টুডেন্ট হয়তো তোমরা যখন পড়েছো গ্রাজুয়েশন পড়ার সময় হয়তো তোমরা ওগুলো স্কিপ করে চলে গেছো, কিন্তু বেশিরভাগ পুরো প্রমাণ বলতে গেলে আমরা প্রায় সমস্ত প্রমাণই কিন্তু ওখানে আছে। তো এইভাবে এই প্রমাণগুলো কিন্তু তোমাকে একটু করে রাখতে হবে, অনেক রেজাল্ট আছে। এই প্রমাণগুলো কিন্তু আমি বারবার বলছি তোমার ভাইভাতে কিন্তু লাগবে, মানে ইতে লাগবে না। পরীক্ষায় তুমি এক্সামে গেছো, এক্সামে কিন্তু এগুলো পড়বে না। তোমার কোথায় লাগবে? তোমার এই জিনিসগুলো লাগবে ভাইভাতে। যেমন তোমাকে ধরো কেউ বললো যে প্রমাণ করো কোনো একটা এলিমেন্টের সাথে 0 গুণ করলে কত হয়। কোনো একটা এলিমেন্টের সাথে, মানে কোনো একটা নাম্বারের সাথে, ধরো কোনো একটা রিয়েল নাম্বার, যে কোনো রিয়েল নাম্বারের সাথে 0 গুণ করলে কি হবে বলো? 0। 0 হয়। কেন হয়? যেমন 2.0 ইকুয়াল টু কত হয়? 0 হয়। কেন হয়? ভাইবার কোশ্চেন। এটা কিন্তু এক্সামে পড়বে না এমনি। এগুলো এক্সামে কাদের দেয়? ওই যারা একটু মিশনের স্টুডেন্ট টুডেন্ট, যেমন আমাদের এখানে নহরা রামকৃষ্ণ মিশন আছে, ওদের আমি ওদের যখন গ্র্যাজুয়েশনে 1 বছর পড়েছিল এরকম ভাবে কোশ্চেন, যে এইটা প্রমাণ করো, মানে A.0 ইকুয়াল টু 0 প্রমাণ করো। ঠিক আছে, বা এই 2.0 ইকুয়াল টু 0 প্রমাণ করো। ওদের অনেকে আমার কাছে পড়ে, তো এটা এরকম ভাবে পড়েছিল আর কি। তো সেই জিনিসটা কিন্তু নর্মালি যেগুলোতে, যেমন ক্যালকাটা ইউনিভার্সিটিতে কখনো এরকম কোশ্চেন আসেনি, বা তোমার যদি স্টেট ইউনিভার্সিটির কথা বলা হয় এগুলোতে কখনো আসেনি। আদার্স কোনো ইউনিভার্সিটিতে নর্মালি এরকম কোশ্চেন সাধারণত দেয় না, কিন্তু ভাইভাতে এগুলো খুব কাজে লাগে। ঠিক আছে, তোমাকে বলছে A.0 ইকুয়াল টু 0 প্রমাণ করো, মানে দ্যাট মিনস এটা বলতে চাইছে যে কোনো রিয়েল নাম্বারের সাথে 0 গুণ করলে 0 হবে, সেটা তুমি প্রমাণ করে দেখাও। যে কোনো রিয়েল নাম্বারের সাথে যদি 0 গুণ করো সেটা 0 হবে রেজাল্ট, সেটা প্রমাণ করে দেখাও। কিভাবে এগোবো দেখো, প্রমাণটা আমরা কিভাবে করতে পারি। দেখো আমরা প্রত্যেকে জানি 0 প্লাস 0 করলে কত হয়? 0। কোথা থেকে জানলে? এটা আমাকে কেউ বলবে? 0 প্লাস 0 0 হয়। কেন হয়? কে বলবে? কে বলতে পারবে এটা সঠিক এক্সপ্লেনেশন? সঠিক এক্সপ্লেন কে করতে পারবে? 0 প্লাস 0 সমান 0 হয়, কেন হয়? বলো। কি মনে হচ্ছে গ্র্যাজুয়েশন প্রথম পড়া শুরু করছো নাকি? সুপ্রিয়া, আশরাফুল, বলো 0 প্লাস 0 0 কেন হয়? স্যার মনে আছে না। সুমিত, সব চুপচাপ। সুপ্রিয়া বলো, কীর্তি বলো।
আরেকজন কে আছে? সুশান্ত। সুশান্ত বলো। 0 প্লাস 0 সমান 0 হয়। কোথা থেকে পেলাম? বলে দিয়েছি কিন্তু আমি এখনই। আমার পড়ানোর মধ্যেই হয়ে গেছে। এটা কোথা থেকে পেলাম? আমার কোশ্চেন এটাই। 0 প্লাস 0 যে 0 হয়, কোথা থেকে বলতে পারি? কারণ কোশ্চেন তো আসতে পারে না যে তুমি লিখে দিলে 0 প্লাস 0 সমান 0 কেন হয়? 0 এর সাথে 0 যোগ করলে 0ই বা কেন হবে? আমি কেন বলবো না দুটো 0 হবে, তিনটে 0 হবে, চারটে 0 হবে? বাইনারি। আমরা যে একটু আগে পড়লাম না, যে কোনো নাম্বারের সাথে, ধরো রিয়েল মানে রিয়েল নাম্বারের উপরেই যদি কথা বলি, যে কোনো রিয়েল নাম্বারের সাথে 0 যদি তুমি অ্যাড করো, ওটা রিয়েল নাম্বারটাই ফিরে আসে। এই প্রপার্টিটা পড়লাম না? এই প্রপার্টিটা কি? এটা কি প্রপার্টি বলো? বলো, এটাকে কি স্যার প্রপার্টি বলে? আইডেন্টিটি প্রপার্টি স্যার। আইডেন্টিটি প্রপার্টি। এক্ষুনি পড়ে এলাম না আইডেন্টিটি প্রপার্টি। যেহেতু ফর অল এ বিলংস টু আর, যে কোনো রিয়েল নাম্বার বসালে এটা ফুলফিল করে, তাহলে এই আইডেন্টিটি প্রপার্টিতে এর জায়গায় 0ও বসাতে পারি আমি। এটা তো যে কোনো রিয়েল নাম্বারের জন্য স্যাটিসফাই হয়, তাহলে আমি এর জায়গায় 0ও বসাতে পারি। তাহলে 0 যখন বসাবো তখন 0 প্লাস 0 সমান 0 হচ্ছে। এটা যদি 1 বসাতাম 1 প্লাস 0 সমান 1 হতো। তা আমার এখানে লাগবে 0 প্লাস 0 সমান 0। সেটা আমরা কোথা থেকে পাচ্ছি? আইডেন্টিটি প্রপার্টি থেকে। তুমি হয়তো প্রথম লাইনে লিখে দিলে 0 প্লাস 0 সমান 0। কোশ্চেন আসতে পারে, হয় কেন বলতে পারছো? তুমি বললে আইডেন্টিটি প্রপার্টি থেকে, যে আইডেন্টিটি প্রপার্টি ছিল a প্লাস 0 সমান a, ফর অল a বিলংস টু r। যেহেতু যে কোনো রিয়েল নাম্বারের জন্য এটা হয়, 0 একটা রিয়েল নাম্বার, তাই 0 প্লাস 0 সমান 0 হচ্ছে। কি গো, বুঝেছো? ক্লিয়ার হলো কি সবার? তো তাহলে 0 প্লাস 0 সমান 0 পেয়ে গেলাম। এবার কি হচ্ছে, আমাদের টার্গেট কি? টার্গেট ছিল a ডট 0 ইকুয়াল টু 0 প্রমাণ করা। এটা ছিল আমাদের টার্গেট, ঠিক আছে? তো কিভাবে এগোবো? তাহলে এইটা হয়ে গেল। এবার বোথ সাইড আমরা a ডট করলাম, মানে সোজা কথায় আমি a ডট 0 প্লাস 0 দিয়ে শুরু করলাম। a ডট 0 প্লাস 0 দিয়ে শুরু করলাম এটা দিয়ে, সোজা কথায় বলতে গেলে। a ডট 0 প্লাস 0 সমান কি লিখতে পারি? না, a ডট 0, কারণ 0 প্লাস 0 এর জায়গায় আমি 0 বসাতে পারি। এবার কি হলো? এবার এটা ডিস্ট্রিবিউট হয়, কারণ প্রপার্টি আছে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি। ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি কি বলছে? এ ডট একবার 0-র কাছে যাবে, এ ডট একবার 0-র কাছে যাবে, তাহলে এ ডট 0 প্লাস এ ডট 0 সমান কত পেলাম? এ ডট 0 হলো। এবার আমরা এখান থেকে কি করতে পারি? এখান থেকে আমরা যদি তুমি ক্যান্সেলেশন লটা আগে পড়ে ফেলো, ক্যান্সেলেশন ল রিয়েল নাম্বারের ক্ষেত্রে হোল্ড করে, তো সেক্ষেত্রে আমরা এদিকেরটাকে এরকম ভাবে লিখে নিতে পারি যে এটা তো একটা কোনো রিয়েল নাম্বার। তো আমরা আবার সেই আইডেন্টিটি প্রপার্টি ব্যবহার করতে পারি, দিয়ে বলতে পারি এ ডট 0 প্লাস 0, মানে এই এলিমেন্টের সাথে 0 যোগ করলে আমাদের ওই এলিমেন্টটাই ফিরে আসে। কোনো একটা আইডেন্টিটি প্রপার্টি এটাই, যে কোনো একটা রিয়েল নাম্বারের সাথে তুমি যদি 0 যোগ করো তাহলে এটাই ফিরে আসে। তুমি যদি এমন করে দাও এবং ক্যান্সেলেশন ল অ্যাপ্লাই করো, ক্যান্সেলেশন ল অনুসারে লেফট হ্যান্ড সাইড কেটে যায়। ক্যান্সেলেশন ল যদি অ্যাপ্লাই করে দাও, তাহলে সেখান থেকে তোমার প্রমাণ হয়ে যাবে এ ডট 0-র ভ্যালু 0। এছাড়া তুমি এ ডট 0-র ইনভার্স বোথ সাইডে ব্যবহার করে দিয়েও এই প্রমাণটা আনতে পারো। এ ডট 0-র ইনভার্স বোথ সাইডে, ক্যান্সেলেশন লটা আসে ওখান থেকেই, তো এ ডট 0-র ইনভার্স বোথ সাইডে বসিয়ে দিয়েও তুমি এই জিনিসটা আনতে পারো। তো এখান থেকে তোমার প্রমাণ হয়ে যাবে এ ডট 0 ইকুয়াল টু 0। দেখো সবাইকে ধরতে পারলে? সবাই বুঝতে পারলে একটু কনফার্ম করো, হাতের সাইন ব্যবহার করে তাড়াতাড়ি কনফার্ম করো। ক্যান্সেলেশন ল ব্যবহার করলাম। এ ডট বি তোমাকে এটা দিয়ে দিল, এ ডট বি সমান এ ডট সি, দিয়ে বললো এটা ইমপ্লাইজ করে বি ইকুয়াল টু সি। এইটা হচ্ছে ক্যান্সেলেশন ল। কখন হবে? কখন এই জিনিসটা হোল্ড করে? এ ডট বি সমান এ ডট সি হলে বি আর সি সমান হবে। কে বলবে কখন এইটা হোল্ড করবে? এই প্রপার্টিটা কখন ফুলফিল করবে? বলো। এ ডট বি সমান এ ডট সি, এখান থেকে বি আর সি সমান হবে কখন? কি এমন কন্ডিশন হলে এই জিনিসটা হবে? স্যার এ নট ইকুয়ালস টু 0 হলেই এ হবে। নট ইকুয়াল টু 0 হলে, এ যদি নট ইকুয়াল টু 0 হয় তাহলে হবে। দ্যাট মিনস তোমাকে এটা বলতে হবে যে যদি এর ইনভার্স এক্সিস্ট করে, এই এলিমেন্টটা যদি ইনভার্স এক্সিস্ট করে, দেখো নট ইকুয়াল টু 0 শুধু বলে দিলে, এটা যেহেতু রিয়েল নাম্বার পড়ছো তাই নো প্রবলেম, যেহেতু রিয়েল নাম্বার পড়ছো। কিন্তু এইগুলো যদি একটা ম্যাট্রিক্সের কেস হতো,
ধরো আমি ম্যাট্রিক্স দিয়ে দিলাম এ ডট বি সমান এ ডট সি। স্যার আইডেন্টিটি এলিমেন্ট বলবো কি? আমাকে সেটা বলতে হবে যে এ ইনভার্স, এর ইনভার্স যদি এক্সিস্ট করে, এ যে এলিমেন্টটা তার যদি ইনভার্স এক্সিস্ট করে তবে গিয়ে এই জিনিসটা হবে। কারণ ওর ইনভার্স এক্সিস্ট করলে ওর ইনভার্স যেটা, যেমন এ ডট বি সমান তোমাকে এ ডট সি দিলাম, এর ইনভার্সকে আমরা 1/a বলে থাকি, যেটা নোটেশন হিসেবে ব্যবহার করতে পারি আমরা, যদিও মানে মাল্টিপ্লিকেশন হচ্ছে বলে এখানে আমি 1/a লিখলাম, নাহলে কিন্তু লিখতাম না। যেহেতু এটা মাল্টিপ্লিকেশন আছে তাই আমি এরকম ভাবে লিখে দিলাম যে এর যদি ইনভার্সটা এক্সিস্ট করে, তারপরে আমি অ্যাসোসিয়েটিভ প্রপার্টি কাজে লাগিয়ে এ তার ইনভার্সের সাথে প্রোডাক্ট করলে আইডেন্টি এলিমেন্ট চলে আসে, মানে আমাদের 1 চলে আসবে এখানে, 1 ইন্টু বি সমান 1 ইন্টু সি, আর 1 এর সাথে বি গুণ করলে তো বি হয়, আর 1 এর সাথে সি গুণ করলে সি হয়, তো বি সমান সি হয়ে যাচ্ছে। এখান থেকেই বলতে পারো। বুঝলে কথাটা কি বোঝা গেল? তার মানে সোজা কথায় তুমি যেহেতু রিয়েল নাম্বার পড়ছো তাই নো ডাউট ঠিকই বলেছো, এ নট ইকুয়াল টু 0 হলে এমনটা ঘটবে। যেহেতু রিয়েল নাম্বার পড়ছো তাই এ ডট বি সমান এ ডট সি, এটা ইকুয়াল টু বি ইকুয়াল টু সি কখন হবে না, যদি এ নট ইকুয়াল টু 0 হয়। কিন্তু এটা যদি তুমি যে কোনো ক্ষেত্রে করতে, এলিমেন্ট হিসেবে ভাবতে, সেক্ষেত্রে তোমাকে বলতো এর যদি ইনভার্স এক্সিস্ট করে তবে গিয়ে এ ডট বি সমান এ ডট সি হলে ক্যান্সেলেশন ল, এটাকে লেফট ক্যান্সেলেশন ল বলে, তো ক্যান্সেলেশন ল হোল্ড করবে, বি আর সি সমান হবে। ঠিক আছে গো, সবার বোঝা গেছে? সবার বোঝা গেছে? একটু কনফার্ম করো, হাতের সেন ব্যবহার করে কনফার্ম করো। শুনছো তো সবাই, নাকি আমি শুধু বলে যাচ্ছি? সবাই স্যার শুনছো? আমার একটু হাতে সেন্টি স্যার দেখা যাচ্ছে না। কি দেখা যাচ্ছে? হাতের সেন দেখা যাচ্ছে না? তাহলে না অ্যাপটাকে স্যার, একবার আনইনস্টল করবে, দিয়ে ইনস্টল করবে, দিলে দেখতে পাবে। ঠিক আছে, ঠিক আছে। অ্যাপটাকে একবার ইনস্টল করে ইনস্টল করে নেবে। বেশ, চলো নেক্সট। নেক্সট যেমন তোমাকে এটা দিয়ে দিল, ধরো ইফ এ বি ইকুয়াল টু 0, রিয়েল নাম্বারেই পড়ছি ধরো, বলছি দেন এ ইকুয়াল টু 0 অর বি ইকুয়াল টু 0, এটা দিয়ে দিয়েছি। এখান থেকে তুমি কি বোঝো? এ বি যদি 0 হয়, তোমাকে বলছে এখান থেকে আমরা বলতে পারি এ 0 হবে অর বি 0 হবে। এই অঙ্কের ক্ষেত্রে অর মানে তুমি কি বোঝো? ম্যাথমেটিক্সে অর আর রিয়েল লাইফে অরের মধ্যে রাত দিনের তফাৎ আছে। ম্যাথমেটিক্সে অর আমাদেরকে কি বোঝায়, কে বলবে? ম্যাথমেটিক্সে অর বলতে তুমি কি বোঝো? ওর মানে বা মানে আমি স্যার অর্থ ইউনিয়ন। আমি বলতে চাইছি যে ম্যাথমেটিক্সে অর বলতে কি মিনিংটা কি বোঝায়, সেন্সটা জানতে চাই। ঠিক আছে, ধরো ওর তোমাকে মানে বা স্যার বা ইউনিয়ন বি যে বলে, এ ইউনিয়ন বি মানে তো এক কথায় ইউনিয়নের জায়গায় অর ব্যবহার করে। তো এখানে এইটার মিনিং কি? ধরো এক্স বিলংস টু এ ইউনিয়ন বি, এই কথাটার মানে তুমি কি বোঝো? এক্স বিলংস টু এ ইউনিয়ন বি, এই কথাটার মানে তুমি কি বোঝো? এটা জানতে চাইছি, কে বলবে? এক্সটা এতে থাকবে এবং বিতেও থাকবে। হুম, হলো না। এ বা বি। হলো না। আর কেউ? আর কেউ বলবে? এক্সট্রা এর মধ্যে থাকতে পারে, বি এর মধ্যে থাকতে পারে, অথবা দুটার মধ্যেই থাকতে পারে। ভেরি গুড, এটাই হবে যে অর মানে ম্যাথমেটিক্স এর ক্ষেত্রে একটু আলাদা কনসেপ্ট। ঠিক আছে, একটা সিম্পল একটা গল্প বলি, হয়তো ইউটিউবে এই গল্পটা আমি বলেছিলাম, হয়তো তোমরা দেখেছো কিনা জানি না। যাই হোক, আমি সিম্পল একটা এই জিনিসটার জন্য একটা বলে দিই আরেকবার, ভালো করে মন দিয়ে শোনো। যদি কেউ শুনে থাকো তো ভালো কথা, কেউ শুনে না থাকলে শোনো ভালো করে। যে এরকম এই অর যে কনসেপ্টটা রিয়েল লাইফের সাথে একটু আলাদা ব্যাপার আছে। সেটা কেমন? তুমি যদি ট্রেনের কামরাতে দেখবে যে চেন টানার জন্য যে জায়গাটা থাকে সেখানে নিচে কিছু লেখা থাকে, যে তুমি যদি বিনা কারণে, যুক্তিযুক্ত কারণ ছাড়া তুমি ট্রেনের চেন টানো, তাহলে হয় তোমার কিছু টাকা জরিমানা হবে, 500 টাকা হয়তো জরিমানা হবে, পাশে স্ল্যাশ দিয়ে লেখা থাকে, অথবা মানে স্ল্যাশ দিয়ে লেখা থাকে, বা মানে এমন লেখা থাকে আর কি যে 500 টাকা জরিমানা হবে, অর স্ল্যাশ এন্ড দিয়ে লেখা থাকে, অথবা 6 মাসের জেল হবে। ঠিক আছে, নর্মালি লিগেল যত স্টেটমেন্ট আছে, যত লিগেল স্টেটমেন্ট হয়
কোটের কাছে যত রকমের কাগজপত্র বানানো হয় সেগুলোতে অর স্ল্যাশ এন্ড দেওয়া থাকে এইসব কাজে। এর পিছনে কারণ কি? কারণটা হচ্ছে কি, ম্যাথমেটিক্সে আর রিয়েল লাইফে একটু পার্থক্য আছে। একটা গল্প বলি। 3টে স্টুডেন্ট ছিল। 3টে স্টুডেন্টের মধ্যে একজনের বাবার প্রচুর সম্পত্তি ছিল, খুব ক্ষমতাও আছে, সম্পত্তিও আছে। এবার ওরা একটা কোনো জায়গা থেকে কি করতো, প্রতিদিন কলেজে যেত। এবার কলেজে যেতে গেলে ওই টাইমে ট্রেনটা যদি মিস করে যায়, তারপরে নেক্সট ট্রেন অনেক দেরি আছে, ওই ট্রেনটায় চড়ে তারা প্রতিদিন কলেজে যেত। এবার কি হলো, প্রতিদিন ওই যে ছেলে যার বাবার প্রচুর সম্পত্তি, ও বাবু প্রতিদিন লেট করতো। বাকি দুজন পৌঁছে যেত, অপেক্ষা করতো, ও আসবে। এমন অবস্থায় দেখা গেল যে প্রতিদিন প্রায় ছুটে ছুটে আসতো, ট্রেন ছাড়বে এমন অবস্থা হয়ে যেত। তো তখন কি করতো, এই বন্ধু দুজন, বাকি দুজন বন্ধু মিলে ওই ট্রেনের চেন টেনে দিত। দাঁড়িয়ে যেত, ও আসতো, উঠে পড়তো। একদিন দুদিন মানা গেল। পরের দিন টিটি এসছে, বলছে তোমরা প্রতিদিন ট্রেনের চেন কেন টানো? ঠিক আছে। তো ওরা বলে যে আমাদের তো কলেজ যেতে হবে, বন্ধু এরকম ভাবে প্রতি দেরি হয়ে যায়। তো বলছে নেক্সট দিন থেকে তোমরা আগে আসবে, নাহলে নেক্সট দিন যদি এমন করো তাহলে কিন্তু জরিমানা করা হবে। ঠিক আছে। তো তখন কি করলো, পরের দিন আবারও সেই একই কাজ করলো। এবার তো টিটি রেগে গেল। রেগে গিয়ে ওকে কি করলো, 500 টাকা জরিমানা করে দিল। বললো 500 টাকা ফাইন দিয়ে দিল। বাবার তো টাকার অভাব নেই, দিয়ে দিল। পরের দিন আবার সেই একই কাজ করলো। এবার তো বলছি এ তো টাকা তো ওর কাছে কোনো ব্যাপার না। তো একে কি করলো, এবার টেনে নিয়ে গেল। এবার একে টেনে নিয়ে গেল কোথায় না, ওকে পুরো থানাতে নিয়ে গেল। কোর্টে চালান হয়ে গেছে, কোর্টে গেছে। এবার কোর্টে যাওয়ার পরে যেহেতু ওর তো বাবার প্রচুর টাকা আছে, তো যে কারণে ওখান থেকে কি করেছে, ওর ভালো উকিল নিয়ে এসছে। উকিল এসছে, এসে বলছে যে জাজকে বলছে যে স্যার দেখুন, এখানে পরিষ্কারভাবে লেখা আছে, যদি এমনটা লেখা থাকতো আর কি, যে 500 টাকা জরিমানা হবে, অথবা শুধু অড যদি লেখা থাকতো, মানে ওখানে যদি শুধু অডটা লিখতাম আর কি, তাহলে কি দাঁড়াতো, 500 টাকা জরিমানা হবে অর 6 মান্থ জেল হবে। যদি এই কথাটা শুধু ওখানে লেখা থাকতো তাহলে কি প্রবলেম হতো? প্রবলেম হতো এটা, ও এসে বলতো যে স্যার দেখুন পরিষ্কারভাবে লেখা আছে যে হয় 500 টাকা জরিমানা হবে, নাহলে 6 মাসের জেল হবে। তো আমার মক্কেল তো 500 টাকা জরিমানা দিয়েছে, তাহলে ওর 6 মাসের জেল কেন হবে? ওকে তাহলে ছেড়ে দেওয়া উচিত। তো তখন ওনারা কি হতো, যে বলতে হ্যাঁ একদম ঠিক কথা বলেছে, তো সেই হিসেবে ছেড়ে দিত। এই কারণে লিগেল স্টেটমেন্টে অর স্ল্যাশ এন্ড লেখা থাকে। এই কারণে লেখা থাকে যে হয় 500 টাকা জরিমানা হবে, না হলে 6 মাসের জেল হবে। তুমি যদি বেশি বেয়াদবি করো তাহলে দুটোও হতে পারে। অর স্ল্যাশ এন্ড দিয়ে এটা বোঝায়। কিন্তু ম্যাথমেটিক্সে এটা লিখতে হয় না। ম্যাথমেটিক্সের স্টুডেন্টের ক্ষেত্রে, মানে ওই স্টুডেন্ট যদি ম্যাথমেটিক্সের হতো, তাহলে সে অত ঝগড়া করতে যেত না, চুপি চুপি 6 মাসের জেল কেটে নিত। তো ম্যাথমেটিক্সের ক্ষেত্রে কি হয়, অর মানে বোঝায় যে এক্স হয় এ তে থাকবে, অথবা বি তে থাকবে, অথবা দুটোতেও থাকতে পারে। তো এখানেও তেমনি, তোমাকে যদি বলা হয় এ ডট বি ইকুয়াল টু 0, এটা মানে বোঝায় এ ইকুয়াল টু 0 অর বি ইকুয়াল টু 0। এই কথাটা তোমাকে কি বোঝায় না, হতে পারে এদের মধ্যে কোনো একটা 0, হতে পারে দুটোই 0। মানে হয় এ 0, অথবা বি 0, অথবা দুটোই 0। অর মানে কিন্তু ম্যাথমেটিক্সের ক্ষেত্রে এটা মিনিং বোঝায়। আমি কি ক্লিয়ার করাতে পারলাম সবাইকে? সবাইকে ক্লিয়ার করাতে পারলাম? একটু হাতের সাইন ব্যবহার করে কনফার্ম করো। সবাইকে ক্লিয়ার করাতে পারলাম? একটু হাতের সাইন ব্যবহার। ঠিক আছে তো, চলে যাচ্ছে তাহলে। তাহলে এইভাবে কিন্তু আমাদের এখানে এই কনসেপ্টটা কাজে লাগে। আচ্ছা তোমাদেরকে একটা ডিফাইন করা হয় এরকম ভাবে, এ টু দি পাওয়ার 0 সমান কত হয় গো? এ টু দি পাওয়ার 0 On. সমান কত হয়? অন 1 হয়। কখন হয়? কি কন্ডিশনে এ টু দি পাওয়ার 0 সমান 1 হয়? এটা নট ইকুয়াল টু 0 হবে। এটা যদি নট ইকুয়াল টু 0 হয়, কারণ
0 টু দি পাওয়ার 0 কিন্তু ডিফাইন না, 0 টু দি পাওয়ার 0 কিন্তু আনডিফাইন, 0 টু দি পাওয়ার 0 কিন্তু আনডিফাইন। আচ্ছা 0 টু দি পাওয়ার 0 কখন ডিফাইন্ড? নর্মালি রিয়েল নাম্বারের ক্ষেত্রে 0 টু দি পাওয়ার 0 আনডিফাইন, কিন্তু 0 টু দি পাওয়ার 0 কখন ডিফাইন? কে বলতে পারবে? 0 টু দি পাওয়ার 0 নট ডিফাইন্ড, কিন্তু এই জিনিসটা আবার ডিফাইন্ড হয়ে যায় কখন? বলতে পারবে কেউ? গ্রুপ থিওরিতে এমন পড়েছো? এ টু দি পাওয়ার 0 মানে কত হয় গ্রুপ থিওরিতে? এ টু দি পাওয়ার 0 কে কি বলা হয় গ্রুপ থিওরিতে? বলো, কি ডিফাইন করা হয় গ্রুপ থিওরিতে এ টু দি পাওয়ার 0 কে? কে বলতে পারবে? গ্রুপ থিওরিতে এ টু দি পাওয়ার 0 কে কি ডিফাইন করা হয়? কি গো শুধু নাম্বার পাওয়ার জন্য পড়েছো নাকি গ্র্যাজুয়েশন? গ্র্যাজুয়েশনটা কি শুধু নাম্বার পাওয়ার জন্য পড়েছো নাকি সব ভুলে জল খেয়ে গেছো? কোনটা সঠিক? স্যার ই ডিনোট করা হয়। ডিনোট করা হয়। এ টু দি পাওয়ার 0 সমান আইডেন্টিটি বলা হয়, রাইট? হুম। আইডেন্টিটি নোটেশন করা হয়, এ টু দি পাওয়ার 0 সমান আইডেন্টিটি। এই জিরোটা কিন্তু নাম্বার সিস্টেমের 0, মানে এ টু দি পাওয়ার 0 বলা আছে, কিন্তু এই এটা কি ছিল? এটা ছিল জি এর যে কোনো এলিমেন্ট, রাইট? এটা ছিল জি এর যে কোনো এলিমেন্ট। দ্যাট মিন্স তুমি কিন্তু ই টু দি পাওয়ার 0 কত পাবে? ই টু দি পাওয়ার 0 কত পাবে? তার মানে এটাও ই হবে। কি হবে? এবার যদি তোমার আইডেন্টি এলিমেন্টটাই 0 হয়ে যায়, আইডেন্টি এলিমেন্টটাই যদি 0 হয়ে যায়, তাহলে কি দাঁড়িয়ে যাবে? 0 টু দি পাওয়ার 0 সমান 0 দাঁড়িয়ে যাবে না? কি গো বুঝেছো কথাটা? কথাটা কি বুঝে গেল? একটু কনফার্ম করো। হ্যাঁ স্যার, হ্যাঁ। তো এটা কিন্তু গ্রুপ থিওরিতে এমন কেসটা হতে পারে, কিন্তু নর্মালি নাম্বার সিস্টেমে কিন্তু 0 টু দি পাওয়ার 0 হচ্ছে আনডিফাইন্ড, এটা ইনডিটারমিনেট ফর্ম 0 টু দি পাওয়ার 0। ওকে, বেশ। আচ্ছা তোমরা একটা মেথড আছে ওয়াভি কার্ভ মেথড, এটা কি জানো কেউ? WAVY ওয়াভি কার্ভ মেথড, এই মেথডটা কি কেউ জানো? না জানলে না বলো, জানলে বলো। না জানি। বাকিরা বলো বলো তাড়াতাড়ি। না 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 জানি না। ওয়াভি কার্ভ মেথড, এই মেথড হচ্ছে আমাদের কি কাজে লাগে? তোমরা যে সুপ্রিমাম ইনফিমাম এইগুলো যে পড়ো, সুপ্রিমাম ইনফিমাম এইগুলো করতে গেলে এই ওয়াভি কার্ভ মেথড আমাদের খুব কাজে লাগে। ওয়াভি কার্ভ মেথডে থেকে আমরা সুপ্রিমাম ইনফিমাম বের করাটা আমাদের ক্ষেত্রে অনেকটা ইজি হয়ে যায়। মানে ধরো সাপোজ তোমাকে এরকম কোনো রিলেশন দিয়েছে এক্স মাইনাস এ এক্স মাইনাস বি লেস দেন 0, এই জায়গা থেকে অরিজিনালি এক্সটা কোন রেঞ্জে আছে, এক্স কোথা থেকে কোথার মধ্যে আছে, ওয়াভি কার্ভ মেথডের সাহায্যে আমরা খুব সহজে বের করে দিতে পারি। তাই এই মেথডটা তোমাদের জানার দরকার আছে। দেখো মেথডটা যদি পুরো ডিটেলসে আমাকে বোঝাতে হয় তাহলে হয়তো একটু বেশি টাইম চলে যাবে। আমি যেখানে কাজে লাগবে সেখানে অল্পভাবে বলে দেব। তোমাদেরকে একটা ইউটিউবে একজন ভিডিও বানিয়ে রেখেছে অন্য একটা চ্যানেলে, আমি দেখেছিলাম, ও খুব ভালো করে এক্সপ্লেন করেছে। সেই হিসেবে সেই ভিডিওটা আমি তোমাকে শেয়ার করে দেবো, তুমি একটু দেখে নিও, তাহলে ওয়াভি কার্ভ মেথডটা তোমার একদম ভালো করে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আর আমি যতটুকু আমাদের অঙ্ক করতে কাজে লাগবে ততটুকু আমি আপাতত বলে দেবো, ঠিক আছে? আচ্ছা ল অফ ট্রাইকোটমি কারোর মনে আছে? ল অফ ট্রাইকোটমি, ল অফ ট্রাইকোটমি কারোর মনে আছে? যদি এ বি দুটো রিয়েল নাম্বার হয়, ল অফ ট্রাইকোটমি বলে যদি হয় এ 0 থেকে বড় হবে, না হলে ধরো সরি আমি এটা 0ই নিয়ে নিলাম, শুধু এ আর 0-র মধ্যে কম্পেয়ার করি, বা এ বি যদি দুটো নাও নো প্রবলেম, তখন এরকম কেস বলবে হয় এ বি থেকে বড় হবে বা এ সমান বি হবে,
বা এ লেস দেন বি হবে। তিনটের মধ্যে যে কোনো একটা ঘটনা ঘটবে। তিনটে একসাথে ঘটতে পারে না বা দুটো একসাথে ঘটতে পারে না। ল অফ ট্রাইকোটমি বলে যে এদের মধ্যে যে কোনো একটা ঘটনা ঘটবে, হয় এ বি এর থেকে বড় হবে, না হলে ছোট হবে, না হলে সমান হবে। তিনটের মধ্যে যে কোনো একটা ঘটবে। যাই হোক, আমি তোমাদেরকে কিছু কিছু কথা বললাম। রিয়েল অ্যানালাইসিসের এসকে মাপার যে বইটি আছে সেই বইতে প্রথমের দিকে দেখবে যে তোমার রিয়েল নাম্বারস টপিকে অনেক কথা লেখা আছে, প্রপার্টি অনেক থিওরেম প্রমাণ করা আছে। সেই থিওরেম গুলো এখন একটু একটু ভাবনা চিন্তা করে একটু দেখে দেখে ভালো করে পড়বে, ঠিক আছে? তাহলে দেখবে তুমি অনেক কিছু জিনিস জানতে পারবে যেটা তোমার ভাইভাতে কাজে লাগবে। মেন পরীক্ষাতে এগুলো থাকবে না ঠিকই, কিন্তু ভাইভাতে গেলে অনেক কাজে লাগবে। সব কথা তো মানে যেহেতু টাইমটা খুব সীমিত, তার উপরে দেখো এখন তো পুরো ডিটেলসে পড়ানো পসিবল নয়, কারণ টাইমের সাথে সাথে তোমার সিলেবাসটাও টাইমলি শেষ করতে হবে। তো যে কারণে যে আমি তোমাদেরকে সব হয়তো বলতে পারবো না বা সবই হয়তো ডিটেলসে করানো সম্ভব হয় না। 3 বছরের সিলেবাস, ওকে একদিনের সিলেবাস। তো সে কারণে তোমরা কিন্তু একটু রিডিং করবে, কোথাও যদি কোনো ডাউট থাকে আমাদের সমস্ত ভিডিও আছে। তো আমার ভিডিও ক্লাস দেখে চাইবে আমি দিয়ে দেবো, সেটা দিয়েও দেবো বলেছি। আজকে রাতেই আমি দিয়ে দেবো, কারণ আজকে ক্লাসটা না হলে তোমাদের বুঝতে অসুবিধা হবে, তাই আমি দেইনি। কারণ প্রথমে তো আগে একটা লাইভ ক্লাস করার দরকার হয়, তারপর রেকর্ডিং দেখলে অসুবিধা হয় না। তো সেই হিসেবে আমি ভিডিওটাও তোমাদের পেড গ্রুপে দিয়ে দেবো। আচ্ছা, এবার আমি আসছি, তোমরা এটা পড়েছো মডেক্স, বলো তো মডেক্স এর ডেফিনেশন কি? মড অফ -2 এর ভ্যালু কত হয়, মড অফ 2 এর ভ্যালু কত হয়, আর মড অফ 0 এর ভ্যালু কত হয়? কে বলবে? মড অফ -2 এর ভ্যালু কত হয়? মড অফ -2 এর ভ্যালু কত হয় বলো? আজকে অনেকেই ক্লাস করছে না, ওগুলো সব মানে ম্যাথের স্টুডেন্টদের এই একটাই সমস্যা, প্রচুর টিউশন পড়ায় দিয়ে নিজের অবস্থাটাকে খারাপ করে দেয়। বলো মড অফ -2 কত হয়? স্যার 2 হবে স্যার। 2 হবে। মড অফ 2 কত হবে? 2 হবে। মড অফ 0 কত হবে? 0। কেন হবে? মড অফ -2 2 কেন হবে? মড অফ 2 2 কেন হবে? মড অফ 0 কেন হবে? এবার বলো কেন হবে? স্যার মড এক্স কে যদি ব্রেক করা হয় তাহলে মড এক্স ইকুয়ালস টু এক্স হোয়েন এক্স গ্রেটার ইকুয়ালস টু 0 হ্যাঁ, আর আমাদের ইকুয়ালস ডেফিনেশন টু আছে, আমাদের মড এক্স এর যে ডেফিনেশন আছে সেখানে বলছে মড এক্স সমান এক্স হবে যদি এক্স গ্রেটার ইকুয়াল টু 0 হয়, আর মাইনাস এক্স যখন এক্স লেস দেন 0। এক্স যদি লেস দেন 0 হয় তখন মাইনাস এক্স। এইটা যেহেতু ডেফিনেশন, এই ডেফিনেশন অনুসারে আমরা বলতে পারছি যখন আমি -2 নিচ্ছি তখন -2 তো 0 থেকে ছোট। যখন -2 নিচ্ছি -2 টা 0 থেকে ছোট। 0 থেকে ছোট হওয়ার কারণে সেকেন্ড ডেফিনেশনটাই বসবে। তাই আগে থেকে একটা মাইনাস থাকছে, এক্স এর মান এসে একটা -2 বসছে, যে কারণে মাইনাসে মাইনাসে মিলে প্লাস হয়ে 2 হচ্ছে। তো মড অফ -2 এই কারণেই হচ্ছে। মড অফ -2 এই কারণেই হচ্ছে। আর মড অফ 2 কেন 2 হচ্ছে? কারণ 2 হচ্ছে গ্রেটার দেন 0। আমাদের প্রথম ডেফিনেশনে বসবে। তাই আমরা এক্স এর জায়গায় যদি 2 বসাই তাহলে প্রথম ডেফিনেশন অনুসারে মড অফ 2 2ই হবে। আর মড অফ 0টাও 0 হবে প্রথম ডেফিনেশন অনুসারে। ক্লিয়ার হচ্ছে সবার? সবাই বুঝে গেছো? আচ্ছা, একটা রেজাল্ট খুব কাজে লাগে, এই রেজাল্টটা লিখে রাখো। মড এ যদি লেস দেন সি হয় তাহলে -3 লেস দেন এ লেস দেন সি হয়। এটা লেস ইকুয়াল টু থাকলেও কিন্তু প্রবলেম নেই। মড অফ এ লেস ইকুয়াল টু সি হলে -3 লেস দেন ইকুয়াল টু এ লেস ইকুয়াল টু সি। পেজ নাম্বার 27 রিয়েল অ্যানালিসিস বইতে পেয়ে যাবে, এসকে মাপার বইতে আছে পেজ নাম্বার 27 আমার যতটা মনে পড়ছে। তো সেই হিসেবে ওখানে দেখবে এটা পেয়ে যাবে। মড এ যদি লেস দেন ইকুয়াল টু সি হয়, -3 লেস ইকুয়াল টু এ লেস ইকুয়াল টু সি হয়। খুব ভালো একটা রেজাল্ট। এটা কিন্তু আমাদের অনেক জায়গাতে কাজে লাগে। ঠিক আছে, আজকে আর অল্প কিছু কথা বলবো, মানে আমরা মেন জায়গাতে যাওয়ার আগে যেখান থেকে আমাদের কোশ্চেন আসবে আর কি, সেই জায়গাতে যাওয়ার আগে কিছু কিছু কথা বলে নিচ্ছি। সুপ্রিমাম ইনফিমাম তোমাদের এখানে পরীক্ষায় কোশ্চেন আসবে, যেটা যেহেতু এমসিকিউ কোশ্চেন তাই ধরে রাখো নো ডাউট একটা সুপ্রিমাম ইনফিমাম কোশ্চেন আসবে। সুপ্রিমাম বের করা আর ইনফিমাম বের করার উপর একটা কোশ্চেন থাকবেই থাকবে, নো ডাউট রিয়েল নাম্বার থেকে এখান থেকে একটা কোশ্চেন থাকবে। তাহলে পরীক্ষায় যে কোশ্চেনটা আসবে সেখানে আমাকে কি কি পড়তে হবে
আজকে একটু আমরা সেটা করে নেই, দিয়ে তোমাকে আমি হোমওয়ার্ক কিছু দিয়ে দেবো, বাড়িতে চেষ্টা করবে, নেক্সট দিন আমি আলোচনা করে দেবো। আচ্ছা, প্রথমত তোমার ডেফিনেশন কিছু পড়তে হবে। কি ডেফিনেশন? সবার প্রথমে ডেফিনেশন হচ্ছে আপার বাউন্ড কাকে বলে? কেউ কি বলতে পারবে? যে ধরে নিলাম এস হচ্ছে সাবসেট অফ আর, এবার বলো আপার বাউন্ড কাকে বলে? কারো মনে আছে? হোয়াট ইজ দ্য আপার বাউন্ড? আপার বাউন্ড বলতে কি বোঝো? আচ্ছা, সাপোজ আগে একটা এক্সাম্পল দিই। আচ্ছা, তোমাকে 1 2 3 4 দিলাম, দিয়ে বললাম বলো তো এখানে সব থেকে গেটেস্ট এলিমেন্ট কে? গেটেস্ট এলিমেন্ট কে? সব থেকে গেটেস্ট এলিমেন্ট বলো, আনসার দাও। 4 4। লিস্ট এলিমেন্ট? 1 এলিমেন্ট হলো 4। লিস্ট এলিমেন্ট কে? 1 1। আচ্ছা, এবার যদি তোমাকে বলা হয় এই সেটের আপার বাউন্ড কত? আপার বাউন্ড 4 এই সেটের আপার বাউন্ড কত? আচ্ছা, এই সেটে আপার বাউন্ড কি 5ও বলতে পারি? 5 কে কি এই সেটের আপার বাউন্ড বলতে পারি? হ্যাঁ বলতে পারো। 6 কে? হ্যাঁ 6 বলতে কে পারো। আপার বাউন্ড বলতে পারি? 3 কে আপার বাউন্ড বলতে পারি? 3 কে না, না। তাহলে আপার বাউন্ডের ডেফিনেশন কি? না কোনো একটা রিয়েল নাম্বার, কোনো একটা রিয়েল নাম্বার নিলাম, এই রিয়েল নাম্বারটাকে আমরা একটা সেটের আপার বাউন্ড বলবো। কোনো একটা রিয়েল নাম্বার নিলাম, এই রিয়েল নাম্বারটাকে আমরা সেটের আপার বাউন্ড বলবো, তখনই বলবো যদি ফর অল এক্স বিলংস টু এস, মানে তুমি এই সেট থেকে যে কোনো এক্স নাও না কেন, যে কোনো এলিমেন্ট তোলো না কেন, সেই এলিমেন্ট যদি ইউ থেকে ছোট কিংবা সমান হয়, এক্স লেস ইকুয়াল টু ইউ। যদি এক্সটা ইউটা কিন্তু সেটের মধ্যেও থাকতে পারে, সেটের বাইরেও থাকতে পারে। সেটের মধ্যে যে থাকবে তারও কোনো গ্যারান্টি নেই, সেটের বাইরেও থাকতে পারে। তো বলছি এমন যদি তুমি কোনো এলিমেন্ট পাও একটা রিয়েল নাম্বার যেখানে আমি 3 তুলি। 3 হচ্ছে না, তার কারণ কি? তুমি ধরো কি হচ্ছে ইউর মান যদি 3 বসাও, তখন দেখো 4 পেয়ে যাচ্ছে এক্স এর মান, 4 3-এর থেকে বড় হয়ে যায়, তো এটা ভুল হয়ে যাচ্ছে। না, আমি এক্সটা যদি 3 ধরি, এক্সটা তো এস এর মধ্যে আছে। হ্যাঁ, না এমন উদাহরণ আমি দেবো, ওয়েট করো, উদাহরণ দেবো আমি, ঠিক আছে? এমন উদাহরণ দেবো যেখানে কি হচ্ছে সেটার মধ্যে নাও থাকতে পারে। মিউট করো, আগে ভালো করে শোনো। যে এখানে কি বলছে, যে তুমি সেটের মধ্য থেকে যে কোনো মেম্বার তোলো না কেন, যে কোনো, যদি দেখো যে এমন একটা রিয়েল নাম্বার পাচ্ছ, এমন কোনো রিয়েল নাম্বার পাচ্ছ যার থেকে তোমার সেটের সব এলিমেন্ট ছোট কিংবা সমান, সব এলিমেন্ট ছোট কিংবা সমান, যদি এমন ঘটনা ঘটে তবে তুমি ইউটাকে কি বলবে? তবে তুমি ইউটাকে বলবে আপার বাউন্ড। ঠিক আছে, বুঝেছো কি সবাই? এই রিয়েল নাম্বার ইউ ইজ সেড টু বি অ্যান আপার বাউন্ড অফ এস ইফ এক্স বিলংস টু এস ইমপ্লাইজ এক্স লেস ইকুয়াল টু ইউ। A real number u is said to be an upper bound of s if x belongs to s implies x less equal to u. সবাইকে বুঝেছো এই কথাটা? যে কারণে তুমি 4 কে আপার বাউন্ড বলতে পারছো কেন? না x এর মান যদি 4 ধরো, u এর মান 4 ধরলে নো প্রবলেম, তো ইউ হচ্ছে আপার বাউন্ড, যেহেতু ইউটাকে আপার বাউন্ড বলবো আর কি, তাহলে 4 হচ্ছে আপার বাউন্ড। কেন? 4 হচ্ছে এই সেটের সব মেম্বারের থেকে 1 এর থেকে বড়, 2 এর থেকে বড়, 3 এর থেকে বড়, 4 এর সাথে সমান, কোনো প্রবলেম নেই। 5 যদি তোলো, 5 দেখো 1 এর থেকে বড়, 2 এর থেকে বড়, 3 এর থেকে বড়, 4 এর থেকে বড়, তার মানে 5 ও আপার বাউন্ড। তাহলে 4 থেকে শুরু করে এরপরে 4.1 4.2 এরকম কত আপার বাউন্ড আছে তোমার কাছে? তোমার কাছে কত আপার বাউন্ড আছে? অসংখ্য। 4 থেকে শুরু করে এদিকে অসংখ্য আপার বাউন্ড আছে। সবার কি ক্লিয়ার হলো? সবার কি ক্লিয়ার হলো? একটু কনফার্ম করো। এখন একটা কোশ্চেন আসতে পারে মনে, যে কেন আপার বাউন্ডের দরকার পড়লো, এইটার দরকার কেন পড়লো, এটা মনে কোশ্চেন আসতে পারে, যে দরকার হলো কেন? আমরা তো গেটেস্ট এলিমেন্ট লিস্ট এলিমেন্ট নিয়ে ঝামেলা মিটে যাচ্ছে, তাহলে আবার এই আপার বাউন্ড লোয়ার বাউন্ড সুপ্রিমাম ইনফিমাম এইগুলো দরকার কেন হলো? তার কারণ তোমাকে যদি এরকম একটা সেট দেই তাহলে ঠিক আছে, কিন্তু যদি আমি তোমাকে 1,4 এরকম দিয়ে দিই ওপেন ইন্টারভাল, এটা মানে কি? এটা মানে কি গো? 1 লেস দেন এক্স লেস দেন 4, তাই তো? যে 1 থেকে 4 এর মধ্যে যত মেম্বার আছে তাদের কথা বলা আছে, ওপেন ইন্টারভাল 1,4।
বিদেশি রাইটাররাও এটাকে এরকম ভাবে লেখে, 1,4 দিয়ে এরকম উল্টে দেয়। তো 1,4 এর মধ্যে যত মেম্বার আছে সবাই একটা সেটে আছে, মানে এস হচ্ছে এমন একটা সেট যেখানে ওই সমস্ত রিয়েল নাম্বার আছে যারা 1 থেকে 4 এর মধ্যে আছে। এবার যদি তোমাকে বলতাম বলো তো এই সেটের গ্রেটেস্ট এলিমেন্ট কে, কি বলবে? এই সেটের গ্রেটেস্ট এলিমেন্ট কে বলতে পারবে? বলো, এই সেটের গ্রেটেস্ট এলিমেন্ট কে? একটা বড় ছোট তো জানার দরকার, ঠিক আছে? যেমন একটা গ্রুপের লিডারকে, লিডার তো রাখার দরকার, লিডার না থাকলে একটা গ্রুপ চলতে পারে না, পথভ্রষ্ট হবে, ঠিক মতো চলতে পারবে না। তো প্রতিটা জায়গায় একটা লিডারের দরকার। তেমনি এই সেটের যদি বলা হয় বড় কে, তুমি কি বলতে পারবে? রিপ্লাই করো, রিপ্লাই না করলে মজা আসবে না। বড় কি বলতে পারবে? না স্যার, বলা তো যাবে না, কারণ চারটাকে জাস্ট বাউন্ডারি করা হয়েছে, কিন্তু তার এক্স এর যে কোন কোন পয়েন্ট চারটে গুলো এই এর সেটে মধ্যে নেই না, রয়েছে। চারটে হ্যাঁ এই স্যার। সেটে নেই। তো এই সেটের সব হুম। থেকে বড় এলিমেন্টকে আমাদের পক্ষে বলা সম্ভব না, কারণ তুমি যদি বলো 3.9 আমি বলবো 3.99 আছে, তুমি যদি বলো 3.99999 আমি আরো তো কয়েকটা 9 বাড়িয়ে দেবো। অতএব সব থেকে বড় এলিমেন্ট এই সেটে কে জানি না, একই রকম এই সেটের সব থেকে ছোট এলিমেন্ট কে সেটাও জানি না। তাহলে একটা তো সেটের লিডার দরকার। যখনই এরকম প্রবলেম হলো যে গ্রেটেস্ট আর লিস্ট আমরা জানতে পারলাম না, তখন এই আপার বাউন্ড লোয়ার বাউন্ডের কনসেপ্ট এলো এবং সুপ্রিমাম ইনফিমামের দরকার পড়লো, যে সুপ্রিমাম কিন্তু পাবো, সুপ্রিমাম জিনিসটা কিন্তু চলে আসবে। মানে আমরা একজনকে বড় মেনে নিতে পারি। যেমন কি হয়, একটা স্কুলে যদি হেডমাস্টার না থাকে তখন কি করে, স্কুলের মধ্যে যে একটু বয়স্ক, যে অনেক দিন ধরে আছে, তাকে হেডমাস্টার হিসেবে মেনে নেওয়া হয়, তাই তো? এখানেও তেমনি, যখন তুমি দেখছো গ্রেটেস্ট এলিমেন্ট কিছু পাচ্ছ না, তখন কিন্তু আমরা সুপ্রিমামের কনসেপ্ট নিয়ে আসবো এবং একজন কাউকে মেনে নেব যে এই হবে গ্রেটেস্ট এলিমেন্ট, মানে আমার সেটের কোনো মেম্বার তার থেকে বড় হবে না। এটাই আমরা এখানে শো করতে চাইছি। সেই কারণে সুপ্রিমাম ইনফিমামের দরকার হলো, আপার বাউন্ডের দরকার হলো। দেখো, হ্যাঁ তুমি যেটা বলছিলে যে দেখো এই সেটের কিন্তু আপার বাউন্ড, এমন কোনো আপার বাউন্ড সেটে আছে কি? সেটের মধ্যে আছে? এমন কোনো মেম্বার বলতে পারবে যে আপার বাউন্ড হবে সেটের মধ্যে আছে? 3.9999 সেটের মধ্যে আছে, কিন্তু ও আপার বাউন্ড হবে না, কারণ তার থেকেও বড় কেউ এই সেটে আছে। তাহলে এই সেটের আপার বাউন্ড কোথা থেকে শুরু হবে? 4 থেকে শুরু হবে। 4 কিন্তু এই সেটের মধ্যে নেই, 4 কিন্তু এই সেটের মধ্যে নেই। তো 4 থেকে শুরু হবে, 4 তারপরে এদিকে ডান দিকে যত মেম্বার আছে সবাই হচ্ছে এই সেটের আপার বাউন্ড। এবার এই আপার বাউন্ড গুলোর মধ্যে লিস্ট কে? এই আপার বাউন্ড গুলোর মধ্যে লিস্ট কে বলো? এনিওয়ান? 4 থেকে শুরু করে হবে, এবার এদের মধ্যে লিস্ট কে বলো? চারটাই লিস্ট 4 হবে। হচ্ছে, 4 হচ্ছে লিস্ট। এই কারণে 4 কে বলা হয় লিস্ট, আপার বাউন্ড বা সুপ্রিমাম। 4 থেকে বলবো লিস্ট, আপার বাউন্ড বা সুপ্রিমাম। আপার বাউন্ডের মধ্যে যত আপার বাউন্ড আছে তার মধ্যে যেটা লিস্ট হবে তাকে আমরা লিস্ট আপার বাউন্ড, এলইউবি বলি, লিস্ট আপার বাউন্ড বা সুপ্রিমাম বলা হয়। এভরি নন এমটি সাবসেট ওভার that is bounded above has a least upper bound or a supremum. Supremum এর প্রপার্টি, সুপ্রিমাম প্রপার্টি এটা, বা কমপ্লেনেস প্রপার্টি বলা হয়, যে এভরি নন এমটি সাবসেট ওভার, যদি তুমি যে কোনো নন এমটি সাবসেট তুলে নাও আর থেকে এবং যেটা বাউন্ডেড অ্যাবভ হবে, বাউন্ডেড অ্যাবভ মিন্স একটা সেটকে বাউন্ডেড অ্যাবভ কখন বলবো না, একটা সেটে যদি আপার বাউন্ড পাওয়া যায়। একটা সেটকে আমরা বাউন্ডেড অ্যাবভ তখনই বলবো যদি ওর আপার বাউন্ড থাকে। সব সেটের যে আপার বাউন্ড থাকবে তার কোনো গ্যারেন্টি নেই। একটা উদাহরণ দিতে পারবে এমন একটা সেট যার আপার বাউন্ড পাওয়া যাবে না? এমন একটা সেটের উদাহরণ দিতে পারবে যার আপার বাউন্ড পাওয়া যাবে না? এনিওয়ান? স্যার, n স্কয়ার, দ্যাট ইজ such that n belongs to capital N. হ্যাঁ, আমি শুধু n নেচার স্কয়ার নাম্বারও বা নিতে n, পারি, শুধু n এর, হ্যাঁ n ও নিতে পারি। নেচার নাম্বারের সেট নিতে পারি। নেচার নাম্বার সেট বাউন্ডেড অ্যাবাভ হবে না, এর আপার বাউন্ড পাওয়া যাবে না। সব থেকে বড় এলিমেন্ট কি? তুমি পারবে? পাবে না। তুমি প্রাইম নাম্বারের কালেকশন নাও, সব থেকে বড় প্রাইম নাম্বার জানা আছে তোমার কাছে? জানা নেই, তো তুমি তখন কিন্তু আপার বাউন্ড পাবে না, রাইট? তো আপার বাউন্ড কিন্তু সবার যে থাকবে তার কোনো কথা নেই। বলছে এভরি নন এমটি সাবসেট ওভার, একটা নন এমটি সাবসেট প্রথমত নেব
যদি বাউন্ডেড অ্যাবাভ হয় সেটটা, মানে যদি ওর আপার বাউন্ড থাকে আর কি, তাহলে অবশ্যই তার একটা লিস্ট আপার বাউন্ড থাকবে। এভরি নন এমটি সাবসেট ওভার দ্যাট ইজ বাউন্ডেড অ্যাবাভ হ্যাজ এ লিস্ট আপার বাউন্ড অর এ সুপ্রিমাম, একটা লিস্ট আপার বাউন্ড তখনই থাকবে। তো আমি যেমন তোমাকে একটা উদাহরণ দিলাম যে 1 2 3 4 ধরো এই সেটটা নিলাম, এই সেটের ক্ষেত্রে গ্রেটেস্ট এলিমেন্ট আছে, আবার সুপ্রিমামও হবে, এটাই লিস্ট আপার বাউন্ড বা এটাই সুপ্রিমাম। তাহলে তোমার দেখো, আমি পড়ানোর সময় এলজি টিভির কথা মনে করতে বলি স্টুডেন্টদেরকে, এলজি টিভি, এতে কি হয় আমাদের মনে থেকে যায়, মানে লিস্ট এলিমেন্ট যেটা লিস্ট এলিমেন্ট সেটা হয় গ্রেটেস্ট লোয়ার বাউন্ড, আবার যেটা লিস্ট আপার বাউন্ড মানে যেটা সুপ্রিমাম সেটাই হয় গ্রেটেস্ট এলিমেন্ট। তো আমি যদি এই সেটটা নেই 1 2 3 4, এই সেটের গ্রেটেস্ট এলিমেন্ট কে? এই সেটের গ্রেটেস্ট এলিমেন্ট কে 4, যেটা গ্রেটেস্ট এলিমেন্ট সেটাই আবার লিস্ট আপার বাউন্ড হয়ে যাচ্ছে 4। যদি সুপ্রিমাম এক্সিস্ট করে তাহলে আমরা এটা দেখতে পেলাম যে দেখো এরকম একটা সেট নিয়ে নিলাম যেটা গ্রেটেস্ট এলিমেন্ট হলো, কোনো একটা সেট, তোমার কাছে এমন একটা সেট দিলাম যার গ্রেটেস্ট এলিমেন্ট পাচ্ছ, সেই ক্ষেত্রে না, ওই ক্ষেত্রে লিস্ট আপার বাউন্ড তোমাকে আর কোনোভাবে চেক করতে হবে না, যেটা গ্রেটেস্ট এলিমেন্ট হবে ওটাই হবে লিস্ট আপার বাউন্ড, যেটা তোমার গ্রেটেস্ট এলিমেন্ট হবে একটা সেটের ওটাই হবে তোমার লিস্ট আপার বাউন্ড। কিন্তু উল্টোটা ঠিক না, মানে তোমাকে ধরো আমি একটা সেট দিয়ে দিলাম, এমন একটা সেট, এবার বললাম এর গ্রেটেস্ট এলিমেন্ট কত, তুমি তখন বলবে ডাজ নট এক্সিস্ট, কিন্তু এর লিস্ট আপার বাউন্ড কত, লিস্ট আপার বাউন্ড কিন্তু 4। অতএব এই দুখানা উদাহরণ থেকে তুমি বুঝতে পারো যে গ্রেটেস্ট এলিমেন্ট যদি এক্সিস্ট করে তাহলে 100% লিস্ট আপার বাউন্ড নিয়ে কোনো প্রশ্ন উঠবে না, ওটাই হবে লিস্ট আপার বাউন্ড। কিন্তু গ্রেটেস্ট এলিমেন্ট যদি ডাজ নট এক্সিস্ট করে, লিস্ট আপার বাউন্ড কিন্তু তখন থাকতে পারে। গ্রেটেস্ট এলিমেন্ট এক্সিস্ট নয় কিন্তু লিস্ট আপার বাউন্ড থাকতেই পারে। আবার এমনও উদাহরণ আছে যে ক্ষেত্রে কি হচ্ছে গ্রেটেস্ট এলিমেন্টও এক্সিস্ট নয়, লিস্ট আপার বাউন্ডও এক্সিস্ট নয়, যেমন ও বললো ন্যাচারাল নাম্বারের সেট। কিন্তু এমনটা হতে পারে না যে গ্রেটেস্ট এলিমেন্ট এক্সিস্ট অথচ লিস্ট আপার বাউন্ড এক্সিস্ট নয়, এই কেসটা, 4টে তো কেস হতে পারে না, মোট 4খানা কেস, হয় দুটোই ঠিক, নালে একটা ঠিক একটা ভুল, প্রথমটা ভুল দ্বিতীয়টা ঠিক, বা প্রথমটা ঠিক দ্বিতীয়টা ভুল, অথবা দুটোই ভুল। তো 4টির মধ্যে এই কেসটা হতে পারে না, গ্রেটেস্ট এলিমেন্ট এক্সিস্ট লিস্ট আপার বাউন্ড পাওয়া যাবে না, এটা হতেই পারে না। আর বাকি 3টে কেস হতে পারে, দুটোই এক্সিস্ট না হতে পারে, গ্রেটেস্ট এলিমেন্ট এক্সিস্ট হলো না, লিস্ট আপার বাউন্ড এক্সিস্ট হলো, বা তোমার কি বললাম যে গ্রেটেস্ট এলিমেন্ট পাওয়া গেল, লিস্ট আপার বাউন্ডও পাওয়া গেল। সবাইকে বুঝেছো এই পর্যন্ত? সবাই বুঝেছো? একটু কনফার্ম করবে। এই পর্যন্ত সবাই বুঝেছো? একটু কনফার্ম করবে। তাহলে তোমাকে যদি আমি এরকম একটা সেট দিয়ে দিই 1 3 5 7 9 11 দিয়ে তোমাকে যদি বলি গ্রেটেস্ট এলিমেন্ট কত হবে, তুমি কি বলবে? লিস্ট আপার বাউন্ড কত হবে, তুমি কি বলবে? তাড়াতাড়ি অ্যান্সার দাও। 1 3 5 7 9 11 দিয়েছি, গ্রেটেস্ট এলিমেন্ট কত হবে বলো তাড়াতাড়ি। কি হলো, রিপ্লাই করো, কেউ তো রিপ্লাই করো। স্যার দুটোই 11 হবে। দুটোই 11 হবে। এবার যদি কোশ্চেনটা আমাদের উল্টোটা আসে, মানে এবার এ তো গ্রেটেস্ট এলিমেন্ট লিস্ট আপার বাউন্ড গেল, এবার চলে যাচ্ছি আমরা লোয়ার বাউন্ড, আপার বাউন্ড পড়ে নিলাম, এবার লোয়ার বাউন্ডের ডেফিনেশনে চলে যাবো। আচ্ছা এখানে লিস্ট এলিমেন্ট কি হবে? লিস্ট এলিমেন্ট, এই সেটের লিস্ট এলিমেন্ট কে? লিস্ট এলিমেন্ট হচ্ছে 1। এবার বলো লোয়ার বাউন্ডের ডেফিনেশন কি? তুমি কোনো একটা রিয়েল নাম্বারকে একটা সেটের লোয়ার বাউন্ড বলবে, কখন বলবে না, যদি দেখো ওই সেট থেকে তুমি যাই মেম্বার তোলো না কেন, সব সময় কি হচ্ছে ওই মেম্বার গুলো তুমি যাকে লোয়ার বাউন্ড মানছো তার থেকে বড় কিংবা সমান। যেমন 1 হচ্ছে লোয়ার বাউন্ড, কারণ এই সেটের সমস্ত মেম্বার 1-এর থেকে বড় কিংবা সমান, 3 বড়, 5 বড়, 7 বড়, 9 বড়, 11 বড়, 1 নিজের সাথে নিজের সমান। 0 লোয়ার বাউন্ড, কারণ 0 থেকে এই সেটের সব মেম্বার বড়। -1 লোয়ার বাউন্ড, কারণ -1 এর থেকে এই সেটের সব এলিমেন্ট বড়।
এবার যত লোয়ার বাউন্ড পাচ্ছ, অসংখ্য লোয়ার বাউন্ড পাবে, তাদের মধ্যে যেটা গ্রেটেস্ট হবে, গ্রেটেস্ট লোয়ার বাউন্ড জিএলবি বলা হয়, তাদের মধ্যে যেটা গ্রেটেস্ট হবে, গ্রেটেস্ট লোয়ার বাউন্ড জিএলবি বলা হয়, সেটা কত? সেটা হচ্ছে 1। এখানেও সেই একই কথা, লিস্ট এলিমেন্ট যদি এক্সিস্ট করে গ্রেটেস্ট লোয়ার বাউন্ড অবশ্যই পাবে। লিস্ট এলিমেন্ট যদি এক্সিস্ট করে গ্রেটেস্ট লোয়ার বাউন্ড অবশ্যই পাবে। লিস্ট এলিমেন্ট যদি ডাজ নট এক্সিস্ট হয় তাতেও কিন্তু গ্রেটেস্ট লোয়ার বাউন্ড পাবে, মানে পেতে পারো। লিস্ট এলিমেন্ট ডাজ নট এক্সিস্ট, গ্রেটেস্ট লোয়ার বাউন্ড নাও পেতে পারো। কিন্তু আরেকটা কেস যেটা লিস্ট এলিমেন্ট এক্সিস্ট কিন্তু গ্রেটেস্ট লোয়ার বাউন্ড পাবো না, এমনটা হতে পারে না, ওই কেসটা হবে না। আর যখন তুমি লোয়ার বাউন্ড পাবে কোনো সেটে, তখন আমরা সেই সেটকে বাউন্ডেড বিলো বলি। কখন আমরা একটা সেটকে বাউন্ডেড বিলো বলবো? যখন একটা সেটে লোয়ার বাউন্ড পাওয়া যায়। যদি কোনো সেটে লোয়ার বাউন্ড পাওয়া যায় তখন আমরা সেই সেটকে কি বলবো? বাউন্ডেড বিলো। তাহলে একটা সেটকে বাউন্ডেড অ্যাবাভ বলবো কখন? না যদি আপার বাউন্ড পাওয়া যায়। বাউন্ডেড বিলো বলবো কখন? যদি লোয়ার বাউন্ড পাওয়া যায়। বাউন্ডেড অ্যাবাভ এবং বাউন্ডেড বিলো দুটো যদি হয়ে যায়, একটা সেটের যদি বাউন্ডেড অ্যাবাভ আর বাউন্ডেড বিলো, যেমন আমি তোমাকে একটা উদাহরণ দিলাম, একটা সেট নিয়ে নিলাম যেখানে হচ্ছে এরকম ভাবে, তো এই সেটটার ক্ষেত্রে বাউন্ডেড অ্যাবাভ হচ্ছে আপার বাউন্ড পাওয়া যাচ্ছে, লোয়ার বাউন্ডও পাওয়া যাচ্ছে, এটা হচ্ছে লোয়ার বাউন্ড, এটা হচ্ছে আপার বাউন্ড। তো এই সেটটাকে আমরা বাউন্ডেড সেট বলবো, বাউন্ডেড। এই সেটটাকে আমরা বাউন্ডেড সেট বলবো। এই সেটটা আমাদের বাউন্ডেড, যার আপার বাউন্ড আছে, লোয়ার বাউন্ড আছে। সবার ক্লিয়ার? বুঝে গেছো সবাই? তাহলে যদি কোনো সেটের আপার বাউন্ড আর লোয়ার বাউন্ড দুটো এক্সিস্ট করে, তখনই আমরা সেটটাকে বাউন্ডেড সেট বলবো। ঠিক আছে সবার? যদি কোনো সেটের আপার বাউন্ড আর লোয়ার বাউন্ড দুটো এক্সিস্ট করে, সেই সেটটাকে আমরা বাউন্ডেড সেট বলবো। আপার বাউন্ড আর লোয়ার বাউন্ড দুটো যদি এক্সিস্ট করে, তবেই সেটটাকে আমরা বাউন্ডেড সেট বলবো। আপার বাউন্ড এই সেটে 3, লোয়ার বাউন্ড 1, গ্রেটেস্ট লোয়ার বাউন্ড যদি বলা হয় 1 হচ্ছে, লিস্ট আপার বাউন্ড যদি বলা হয় 3 হচ্ছে। ঠিক আছে? তো লিস্ট আপার বাউন্ডকে আমরা সুপ্রিমাম বলি, গ্রেটেস্ট লোয়ার বাউন্ডকে ইনফিমাম বলি। আমি একটা উদাহরণ করে আজকে ছেড়ে দেব, তারপর তোমাদেরকে বাড়িতে হোমওয়ার্ক দেব, তোমরা আগে চেষ্টা করবে, তারপর যা যা পারবে না আমি নেক্সট দিন সব কটা আলোচনা করে দেবো। 1, 1/2, 1/3 ডট 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 করে ছেড়ে দিলাম। বলো তো এই সেটের গ্রেটেস্ট এলিমেন্ট কি হবে, লিস্ট এলিমেন্ট কি হবে? এলজিচিবির কথা বলেছিলাম, গ্রেটেস্ট এলিমেন্টের সাথে কার সম্পর্ক? লিস্ট আপার বাউন্ড। আর লিস্ট এলিমেন্টের সাথে কার সম্পর্ক? গ্রেটেস্ট লোয়ার বাউন্ড। দুটোই এলজি রিলেশন। তো বলো, তোমরা বলবে, ঠিকঠাক বলে দিলে ছেড়ে দেবো, নাহলে আরো একটা করাবো। ঠিকঠাক বললে ছেড়ে দেবো, নাহলে আরো একটা করাবো। গ্রেটেস্ট এলিমেন্ট কত হবে? গ্রেটেস্ট এলিমেন্ট কত হবে? স্যার বলবো? বলো। স্যার গ্রেটেস্ট এলিমেন্ট 1, লিস্ট 1 এলিমেন্ট সেটার মধ্যে নেই। সেটের মধ্যে নেই। এলইউবি হচ্ছে লিস্ট আপার বাউন্ড, সেটা 1, আর 1 জিএলবি হবে 0। জিএলবিটা হচ্ছে 0, একদম ঠিক বলেছে যে গ্রেটেস্ট এলিমেন্ট 1, তার কারণ 1 এর থেকে এই সেটে 1 হাফ 1 এ 3 ধীরে ধীরে ভ্যালু কমছে। মানে অনেকে ভাবে না ডট 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 চলছে মানে মনে হয় ইনফিনিটি পর্যন্ত চলছে, ব্যাপারটা তা নয়। এখানে ধীরে 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 নিচে বাড়ছে, নিচে বাড়া মানে ভ্যালু তত কমছে। এটা নিচেরটাকে যদি টেন্স টু ইনফিনিটিভ করে দিই, ভ্যালুটা জিরোর দিকে যাচ্ছে, ভ্যালুটা জিরোর দিকে যাচ্ছে। জিরো কিন্তু এই সেটে নেই, কিন্তু জিরোর দিকে যাচ্ছে। মানে এই সেটের সমস্ত মেম্বার কেমন আছে? এই সেটের সমস্ত মেম্বার 0 লেস দেন x লেস ইকুয়াল টু 1 এমন। এই সেটের সমস্ত মেম্বার, সমস্ত, যদিও আমি বলবো না যে এখানে যারা আছে সবাই ওখানে আছে, এটা ভুল হবে। কারণ এখানে পার্টিকুলারলি হাফ 1 এ 3 এর ভিতরে 0 থেকে এর মধ্যে অনেক নাম্বার আছে, কিন্তু আমি এইটুকু বলতে পারি যে ওই সেটের সব মেম্বার এর মধ্যে আছে, ওই সেটের সব মেম্বার এর মধ্যে আছে, এটা আমি বলতে পারি। কিন্তু এটা বলতে পারি না যে সেটের মানে সব মেম্বার মানেই এটা, এটা ভুল হবে। কারণ এর মধ্যে আরো অনেক নাম্বার আছে, সেগুলো কিন্তু আমার ওখানে, যেমন 2 এর 3, 2 এর 3 কিন্তু এর মধ্যে আছে, কিন্তু আমাদের ওই সেটে নেই, এখানে নেই। তো সেই হিসাবে আমরা বলতে পারি না। তো এখানে তুমি দেখতে পাচ্ছ 1টা তোমার হয়ে যাচ্ছে এলইউবি, লিস্ট আপার বাউন্ড এবং গ্রেটেস্ট এলিমেন্ট দুটোই সেটের মধ্যে আছে। সেটের মধ্যে যদি কোনো
মানে সেটের মধ্যে গেটেস্ট এলিমেন্ট যদি কোনো সেটে পাও তাহলে সেটাই হবে লিস্ট আপার বাউন্ড এবং সেটা সেটের মধ্যেই থাকবে। আর লিস্ট এলিমেন্ট যেটা হচ্ছে সেটা তুমি দেখতেই পাচ্ছ, লিস্ট এলিমেন্ট এখানে পাওয়া যাবে না কারণ জিরোটা সেটের মধ্যে নেই। কিন্তু সমস্ত মেম্বার তুমি এটা পাচ্ছ যে আমার সেটের সব মেম্বার 0 থেকে 1 এর মধ্যে আছে, তার মানে 0 থেকে প্রতিটা মেম্বার, এই সেটের সব মেম্বার 0 থেকে বড় কিংবা সমান, তাই জিরোটা আমাদের হয়ে যাচ্ছে গেটেস্ট লোয়ার বাউন্ড। একদম ঠিকই বলেছে। এবার আমি 4টে শুধু এক্সাম্পল তোমাদের কাছ থেকে চাইবো, এই 4খানা এক্সাম্পল দিয়ে দাও, দিলে ছুটি হয়ে যাবে। একটা এক্সাম্পল দাও, বাউন্ডেড বিলো হবে এমন একটা সেট, এমন একটা সেটের উদাহরণ দাও যে সেটটা বাউন্ডেড বিলো হবে বাট নট অ্যাবাভ, বাউন্ডেড বিলো হবে বাট নট অ্যাবাভ, এমন একটা উদাহরণ দাও। এমন একটা সেটের উদাহরণ দাও যে সেটটা বাউন্ডেড বিলো হবে বাট নট অ্যাবাভ, স্যার বাউন্ডেড বিলো ন্যাচারাল বাট নট নাম্বারের অ্যাবাভ। সেটটাই তো হচ্ছে। ন্যাচারাল নাম্বারের সেট যদি নিয়ে নাও তাহলে সেখানে কি দেখতে পাচ্ছ না, সেটটা বাউন্ডেড বিলো, কারণ লোয়ার বাউন্ড পাওয়া যাচ্ছে 1 বা নট অ্যাবাভ, অ্যাবাভ হচ্ছে না, একদম ঠিক বলেছে। 2 নম্বর উদাহরণ দাও, বাউন্ডেড অ্যাবাভ হবে, বাউন্ডেড অ্যাবাভ হবে বাট নট বিলো, এমন একটা উদাহরণ দাও। বাউন্ডেড অ্যাবাভ হবে বাট নট বিলো, এমন একটা উদাহরণ দাও। স্যার মাইনাস এন যদি নিই, মাইনাস এন, এনটা সাজ দ্যাট এনটা বিলং করছে ক্যাপিটাল এন এর মধ্যে, তাহলে হতে পারে। আমার, হ্যাঁ, আপার বাউন্ডটা হচ্ছে -1, এদিকে লোয়ার বাউন্ডটা ইনফিনিটির দিকে চলে যাচ্ছে। মানে তুমি বলতে চাইছো যে আমি যদি এমন একটা সেট নেই এখানে -1 -2 -3 ডট 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 করে চলবে, তাই তো? হ্যাঁ স্যার। তো যদি এমন সেটটা নেই তাহলে সেখানে আমার কি হচ্ছে, বাউন্ডেড অ্যাবাভ মানে আপার বাউন্ড পাওয়া যাচ্ছে সেটা কত, -1, তাই তো, বাট নট বিলো, কারণ লোয়ার বাউন্ড পাওয়া যাচ্ছে না, চলতেই আছে -ইনফিনিটি ডট 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 করে -ইনফিনিটি এরকম চলতে আছে, রাইট? তাহলে বাউন্ডেড অ্যাবাভ বাট নট বিলো এমন একটা সেটের উদাহরণ, যে এস এমন একটা সেটে নিলাম যেখানে থাকছে -1 -2 -3 ডট 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 করে, রাইট? মানে আমরা বলতে পারি জেড মাইনাস, এটাকে জেড মাইনাস বলে, নেগেটিভ ইন্টিজার। ঠিক আছে, ক্লিয়ার এই পর্যন্ত? নেক্সট উদাহরণ দাও, ইনফাইনাইট সেট অ্যান্ড বাউন্ডেড। সেটটা ইনফাইনাইট কিন্তু বাউন্ডেড, ইনফাইনাইট সেট অ্যান্ড বাউন্ডেড, ইনফাইনাইট সেট অ্যান্ড বাউন্ডেড। স্যার যে কোনো ক্লোজ বা ওপেন ইন্টারভ্যাল নিয়ে নিলেই এটা হয়ে যাবে। একদম, যেমন আমরা এক্ষুনি করেছিলাম যে আমরা যদি 0,1 নিয়ে নিই এটা, তো এটা কি হচ্ছে, এর মধ্যে অসংখ্য মেম্বার আছে, অসংখ্য মেম্বার আছে কিন্তু বাউন্ডেড, আপার বাউন্ড লোয়ার বাউন্ড পাচ্ছি। ভেরি গুড। 4 নম্বর, লিস্ট আপার বাউন্ড ডাজ নট বিলংস টু এস। লিস্ট আপার বাউন্ড মানে একটা সেটের আপার বাউন্ড ও সেটের মধ্যে বিলংস করছে না, লিস্ট আপার বাউন্ড অফ এস ডাজ নট বিলংস টু এস, এমন একটা উদাহরণ দাও। যেটা সুপ্রিমাম হবে সেটা সেটের মধ্যে থাকবে না, এমন একটা উদাহরণ দাও। লিস্ট আপার বাউন্ড ডাজ নট বিলংস টু এস, কেমন নেব এস সেটটা? এস এমন একটা সেটের উদাহরণ দাও যেখানে লিস্ট আপার বাউন্ডটা সেটের মধ্যে থাকবে না। স্যার -1/n, মাইনাস 1/n। এত কঠিন কেন ভাবছো, তুমি তো এমনই নিয়ে নিতে পারো। হ্যাঁ সেটাও হবে, আমি 1/nটা ধরে করলাম আর কি, ঠিক আছে। হুম কারণ হচ্ছে এখানে তো আপার বাউন্ড, লিস্ট আপার বাউন্ড পাওয়া যাচ্ছে কিন্তু সেটের মধ্যে থাকছে না, হুম হুম, লিস্ট আপার হ্যাঁ। বাউন্ড ডাজ নট বিলংস টু এস। ঠিক আছে, আচ্ছা এমন একটা উদাহরণ দাও যেখানে লিস্ট আপার বাউন্ড একটা সেটের আর গেটেস্ট লোয়ার বাউন্ড দুটো সমান হয়ে যাবে, দুটো সমান হয়ে যাবে, এমন একটা সেটের উদাহরণ দাও। এমন একটা সেটের উদাহরণ দাও যেখানে লিস্ট আপার বাউন্ড আর গেটেস্ট লোয়ার বাউন্ড দুটো সমান হয়ে যাবে। এমন একটা সেটের উদাহরণ দাও যেখানে লিস্ট আপার বাউন্ড আর গেটেস্ট লোয়ার বাউন্ড সমান হয়ে যাবে, বলো। বাকিরা সব চুপচাপ, সুপ্রিয়া একা বলছে, বাকিরা চুপচাপ পুরো। ভালো করে পড়ো, খুব চাপ কিন্তু, এত সোজা নয়। কত হবে বলো সুপ্রিয়া? বলতে পারবে?
স্যার মড এক্স যদি নিয়ে নিই, যেটা এক্সটা -2 থেকে 2 এর মধ্যে বিলং করছে, তাহলে এটা কি হয়ে যাবে? হুম, কি করে হবে? লিস্ট আপার বাউন্ড গ্রেটেস্ট লোয়ার বাউন্ড সমান। হচ্ছে না, হচ্ছে না। না, আমি ভুল করেছি। এনি হ্যাঁ, এনি সিঙ্গেলটন সেট, যে কোনো হ্যাঁ, আমি সিঙ্গেলটন এটাই সেট বলতে চাচ্ছি, সিঙ্গেলটন সেট নিলেই হবে। যে এনি কোনো সিঙ্গেলটন। সিঙ্গেলটন সেট নিয়ে নাও, হুম হুম এনি হুম হুম। সিঙ্গেলটন সেট নিয়ে নাও, দেখবে ওর আপার বাউন্ড যেটা হচ্ছে, লোয়ার বাউন্ডও সেটা হচ্ছে, গ্রেটেস্ট এলিমেন্ট যেটা হচ্ছে, লিস্ট এলিমেন্ট সেটা হচ্ছে। বাবা মার একটা সন্তান হলে কি হয়? ওই বাবা মার বড় সন্তান, ওই ছোট সন্তান, ঠিক আছে? ওই হ্যালো সব। স্যার, ওই বল, মেথডটাকে আপনি বলে দিয়েছেন একটু, কোনটা গো? যেটা বলবে বলছিলেন, যে তার দ্বারা সহজেই বলতে পারবো যে লেটে ওই সুপ্রিমাম ইনফিমাম। এখন ওটা বলা হয়নি না না, সুপ্রিমাম এখন ইনফিমাম। এখনো উদাহরণ দেবো তো, আগে করবে। আমি জাস্ট এখন ডেফিনেশন ইন্ট্রোডাকশন করলাম, ঠিক আছে? মানে ওই আপার লোয়ার বাউন্ড আর মানে আর লোয়ার ডেফিনেশন গুলো আপার জানলাম বাউন্ড। just। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। ও, মানে এখনো সুপ্রিমাম ইনফিমাম করাননি। এবার সুপ্রিমাম ইনফিমের বেসিক নলেজ ক্লিয়ার হয়ে গেল। এবার আজকে আমি আর তোমাদেরকে একটু একবার বলুন না স্যার, আরেকবার। প্রবলেম দিয়ে দেবো। এবার প্রবলেম স্যার গুলো এই যে বাড়িতে লোয়ার বাউন্ড করবে। আপার বাউন্ডটা আর একটু বলে দিন না। হ্যাঁ, বলে দিচ্ছি আরেকবার লাস্ট। এবার যেটা কথা হচ্ছে, এরপরে তুমি বাড়িতে পড়বে, পড়ার পরে আমি তোমাদেরকে আজকে 25টা অঙ্ক দেবো। 25টা অঙ্ক আগে কমপ্লিট করবে, যেটা পারলে পারলে, যেটা না পারলে নেক্সট দিন আমি আলোচনা করে দেবো, ঠিক আছে? তো যেটা হচ্ছে, আমি আরেকবার রিপিট করে দিচ্ছি যে তুমি নেক্সট রবিবার। নেক্সট রবিবার এটা আবার হবে। আর আর এর এবারে মধ্যে বুধবার। বুধবারের ক্লাসে ওই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা শেষ করে দেবো। আচ্ছা, এবার হচ্ছে আমি চলে আর যাচ্ছি তোমার একটা লাস্টে, এক্সাম্পল হ্যাঁ, করবে। লাস্টে একটা বলো। কথা বলবো স্যার, আর করিয়ে দিন পুরানো লাস্টে কথা আচ্ছা বলবো। আচ্ছা, এটা কমপ্লিট করি। তো হ্যাঁ। তাহলে আপার বাউন্ড আর লোয়ার বাউন্ডের কনসেপ্ট কি ছিল না, তোমাকে বললো এজ একটা সাবসেট অফ আর নিয়ে নাও। এজ হচ্ছে একটা সাবসেট নিয়ে নিলাম, ভালো কথা। এবার বলছি তুমি ইউ নামে যে কোনো রিয়েল নাম্বার তুলে নাও। এই ইউটাকে তুমি আপার বাউন্ড বলতে পারবে, তখনই বলতে পারবে ইফ এক্স বিলংস টু এস, মানে এক্সটা হচ্ছে এস এর যে কোনো মেম্বার। তার জন্য যদি তুমি দেখো এক্সটা ইউ থেকে ছোট কিংবা সমান হচ্ছে সব সময়ের জন্য, তুমি যে নাম্বারটা তুলবে তার থেকে যদি তোমার সেটের সব মেম্বার ছোট কিংবা সমান হয়, ছোট কিংবা সমান, তখনই তুমি ইউটাকে বলবে আপার বাউন্ড। দেখো, একটু বেসিক নলেজ যদি দেখো, আপার বাউন্ড মানে উপরের দিকে বাউন্ড, এই কথাটা বলা হচ্ছে, ঠিক আছে? আপার বাউন্ড উপরের দিকে বাউন্ড, এটা নির্দিষ্ট এরিয়া পেয়ে যাচ্ছে, রেঞ্জ, উপরের দিকে বাউন্ড, এর পরে আর সেটের মেম্বার যাবে না, সেটের মেম্বার সব এরই মধ্যে থাকবে। এবার এরকম আপার বাউন্ড প্রচুর আছে, তাদের মধ্যে যেটা লিস্ট হবে তাকে আমরা লিস্ট আপার বাউন্ড বা সুপ্রিমাম বলছি। যেমন উদাহরণ হিসেবে বললাম, ধরো 1 2 3 4 আছে, তো তুমি দেখতে পাচ্ছ 4 হচ্ছে এমন একটা মেম্বার যার থেকে এই সেটের সব মেম্বার হয় ছোট, নাহলে সমান। সমান কখন? যখন এক্স এর মানটা তোমার 4 হয়ে যাবে, ইউর মানটাও 4, তখন সমান হয়ে যাচ্ছে। নাহলে এক্স এর মান 1 2 3 প্রতিটা ক্ষেত্রে ইউর মানের থেকে ছোট হচ্ছে। তো তোমার এই 4 হচ্ছে আপার বাউন্ড, 5ও আপার বাউন্ড, 6ও আপার বাউন্ড, প্রচুর আপার বাউন্ড আছে। তাদের মধ্যে লিস্ট আপার বাউন্ড যেটা, সেটাকে আমরা সুপ্রিমাম বলবো। একই রকম উল্টোটা, গ্রেটেস্ট লোয়ার বাউন্ড বা ইনফিমাম যেটা, সেটা কি না? প্রথমে লোয়ার বাউন্ডের ডেফিনেশন কি বলছে তোমাকে, এক্স এস নিয়ে নিলাম সাবসেট ওভার, এক্স হচ্ছে যদি এস এর এলিমেন্ট হয়, তাহলে বলছে কি লোয়ার বাউন্ডে এল হচ্ছে যে কোনো একটা রিয়েল নাম্বার। তো যদি আমার সেটার সব এলিমেন্ট কোনো একটা এলিমেন্টের থেকে বড় কিংবা সমান হয়, যেমন উদাহরণস্বরূপ 1 2 3 4, তুমি যদি এল এর মানটা 1 ধরো, দেখো তোমার সেটার সব মেম্বার এল এর থেকে 1 এর থেকে হয় বড় হচ্ছে, নাহলে সমান হচ্ছে। তার মানে তোমার 1টা কি হয়ে যাবে? 1টা হয়ে যাবে লোয়ার বাউন্ড। -1 কত হবে? সেটাও লোয়ার বাউন্ড। -2 কত হবে? লোয়ার বাউন্ড। এগুলো সব লোয়ার বাউন্ড। কিন্তু লোয়ার বাউন্ড গুলোর মধ্যে গ্রেটেস্ট কোনটা? এদের মধ্যে বড় কি? লোয়ার বাউন্ড গুলোর মধ্যে, যেমন কি কোন একটা ধরো ওয়ান। মিডিয়াম ক্যাটাগরি স্টুডেন্ট, যেমন কোন একটা মিডিয়াম ক্যাটাগরি স্টুডেন্ট, ও যদি না কোন একটা টপ কলেজে গিয়ে পড়ে, তাহলে কিন্তু ওর ক্ষতি হয়ে যাবে। কোন একটা মিডিয়াম স্টুডেন্ট যদি কোনো টপ কলেজে গিয়ে পড়ে, যেখানে অনেক ভালো ভালো স্টুডেন্ট আছে, সেখানে কিন্তু ওর ক্ষতি হয়ে যায়। কেন ক্ষতি হয় জানো? কারণ হচ্ছে যখন সব ভালো স্টুডেন্ট আছে না, ওকে খুব অপমান করে, তাচ্ছিল্য করে, দেখা গেল সেখানে কিন্তু প্রবলেম হয়ে যায়। আর একটা মিডিয়াম ক্যাটাগরি স্টুডেন্ট দেখা গেল যে মানে তার থেকে যারা আছে ওই ক্লাসরুমে, তারা হচ্ছে দেখা যাচ্ছে ওর থেকে নিম্ন, এমন হলে ওই ছেলে কিন্তু ওখানে ফার্স্ট হয়, ওর মধ্যে পড়ার মানে ফার্স্ট হওয়ার একটা প্রবণতা আছে, এবং আরো সে পরিশ্রম করে
ফার্স্ট টা বজায় রাখার চেষ্টা করে, এই জায়গাটা হয়। মানে আমি এখানে যেটা বোঝাতে চাইছি যে এই যে এলিমেন্ট গুলো আছে -1 -2 এদের মধ্যে গ্রেটেস্ট, ওর সবসময় অহংকার হচ্ছে বা সবসময় ফিল হচ্ছে যে আমি বড়। লোয়ার বাউন্ড প্রত্যেকে কিন্তু নিম্নমানের স্টুডেন্ট, প্রত্যেকে নিম্নমানের স্টুডেন্ট, তাদের মধ্যে আবার একজন বড়, তো সে হচ্ছে বড়। এখানে তেমনি লোয়ার বাউন্ড গুলোর মধ্যে গ্রেটেস্ট কে, যত লোয়ার বাউন্ড আছে তাদের মধ্যে গ্রেটেস্ট হচ্ছে 1, তো 1 হচ্ছে গ্রেটেস্ট লোয়ার বাউন্ড বা জিএলবি যেটা বলতে চাইছি, ঠিক আছে। এবার যদি কোনো সেটের দুটোই এক্সিস্ট করে, আপার বাউন্ড লোয়ার বাউন্ড দুটোই এক্সিস্ট করে, তখন সেটটাকে আমরা বাউন্ডেড সেট বলবো। শুধু আপার বাউন্ড এক্সিস্ট করলে সেটটাকে বাউন্ডেড অ্যাবাভ বলবো। দেখো তুমি যদি আমাকে দাদা বলো, আমি তোমাকে ভাই বলবো, বা মেয়ে হলে বোন বলবো, মানে দুজনের তো একটা কোনো রিলেশন থাকবে। তেমনি এখানেও আমরা যেমন 4টাকে বলছি এই সেটের আপার বাউন্ড, তেমনি সেটটাকে বলবো 4 এর বাউন্ড, মানে সেটটার নাম দেওয়া হবে যে এই সেটটাকে আমরা বলবো বাউন্ডেড অ্যাবাভ। 4 যদি পাওয়া যায় তাহলে বলবো সেটটা বাউন্ডেড অ্যাবাভ, মানে ওর আপার বাউন্ড এক্সিস্ট করছে, দ্যাট মিনস সেটটা হচ্ছে বাউন্ডেড অ্যাবাভ। লোয়ার বাউন্ড এক্সিস্ট করছে মানে সেটটা হবে বাউন্ডেড অ্যাবাভ। আর যদি দুটোই এক্সিস্ট করে তখন আমরা সেটটাকে বলবো বাউন্ডেড সেট। ঠিক আছে, বুঝে গেছো? আজকে এই পর্যন্ত থাকবে, বলো বোঝা গেছে সবার? ভালো লেগেছে? হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি, মানে ওই কমপ্লিটনেস প্রপার্টিটা পড়লে ওটা হয়ে যাবে মনে হয়। কনসেপ্ট গুলো ক্লিয়ার হয়েছে? কনসেপ্ট গুলো হ্যাঁ হ্যাঁ সুপ্রিয়া? বুঝতে পেরেছি একটু, হ্যাঁ। সুপ্রিয়া, হ্যাঁ স্যার, ক্লিয়ার। কনসেপ্ট গুলো ঠিকঠাক ক্লিয়ার? হুম হুম, হ্যাঁ স্যার। এটি স্যার আমি একটা বলছি স্যার কোশ্চেন। একটা সেট দিয়েছে 1/2 1/3 ডট 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 দেওয়া আছে। আগে বলবে তো, আমি তো ইয়ে করে দিলাম। হ্যাঁ এমনি করুন না স্যার, বলুন না। হ্যাঁ বলো কি বলছো? এস সমান বলেছে স্যার, হুম, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে বলেছে 1/2 1/3 ডট 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 1/2 1/3 ডট ডট ডট। হ্যাঁ দিয়ে বলেছে এস ইজ এ বাউন্ডেড অ্যাবাভ। এটা কি করে বুঝবো স্যার? এটা বলেছে এখানে তুমি কি দেখতে পাচ্ছ? তোমাদের এইটা তো করানো হলো, এই উদাহরণটাই তো করলাম। এখানে কি হচ্ছে? 1/2 1 3 ডট 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 করে চলছে, তাহলে তোমার সেটে 1 ধরো এইখানে আছে, ভাবো হাফ কোথায় আছে? হাফ ধরো এখানে আছে, হ্যাঁ 1 কোথায় থাকবে? আরো আগের দিকে এইখানে এখানে, ধরো 0 আছে। হ্যাঁ তো তোমার হ্যাঁ। এই সেট মেম্বার গুলো ধীরে ধীরে কার দিকে যাচ্ছে? জিরোর দিকে যাচ্ছে। জিরোর দিকে যাচ্ছে। তুমি যদি মানে সেটের মেম্বার গুলো 1/n টাইপের, এই n এর মান যদি তুমি ইনফিনিটিভ করো, তখন এই ভ্যালুটা কার দিকে যাচ্ছে? জিরোর দিকে যাচ্ছে না ধীরে ধীরে? জিরোর দিকে যাচ্ছে, হ্যাঁ। জিরোকে ছাড়িয়ে চলে যাবে? জিরোকে ছাড়িয়ে যাবে না, সব মেম্বার এর মধ্যে থাকবে। তাহলে এবার জিরোটা কি লোয়ার বাউন্ড? জিরোটা হয়ে যাবে লোয়ার বাউন্ড, ঠিক আছে। আর ওয়ানটা কি হবে? আপার বাউন্ড। 1টা হবে আপার বাউন্ড এবং 1টা হচ্ছে লিস্ট আপার বাউন্ড, সুপ্রিমাম। লিস্ট আপার বাউন্ড মানে সবগুলার থেকে ছোট আর কি, মানে সব বড় এলিমেন্ট থেকে আপার বাউন্ড মানে যত আপার বাউন্ড আছে তার মধ্যে ছোট। তোমার এই হ্যাঁ বলছি আপার বাউন্ড গুলো, আপার বাউন্ডের মধ্যেই ছোট। আপার বাউন্ড, হ্যাঁ আপার বাউন্ড গুলোর মধ্যে ছোট হচ্ছে 1, ছোট। এটা হচ্ছে লিস্ট আপার বাউন্ড এবং এটা গ্রেটেস্ট এলিমেন্ট, মানে এটা সেটের মধ্যে এক্সিস্ট। এই আপার বাউন্ড মানে সুপ্রিমামটা কিন্তু সেটের মধ্যে আছে, রাইট? সেট সুপ্রিমাম ইনফিমাম যে সেটের মধ্যে থাকবে তার কোনো গ্যারান্টি নেই, কখনো সেটের মধ্যে থাকতেও পারে আবার নাও থাকতে পারে। এখানে কিন্তু সুপ্রিমামটা সেটের মধ্যে আছে। এবার যদি লোয়ার বাউন্ডে যাও, বা তুমি যদি আগে বলো লিস্ট এলিমেন্ট কি হবে, এই সেট লিস্ট এলিমেন্ট কি হবে? এই সেটের কিন্তু লিস্ট এলিমেন্ট তুমি পাবে না, কারণ এমন কোনো মেম্বার নেই যে সব থেকে ছোট বলতে পারবে। এই সেটে কি আছে? জিরো এই সেটে না না না, এই সব থেকে ছোট কে তুমি জানো না, লিস্ট এলিমেন্টটা এক্সিস্ট করছে না। কিন্তু লোয়ার বাউন্ড কে? লোয়ার বাউন্ড হচ্ছে 0, কারণ এই সেটের সব মেম্বার 0 থেকে কিন্তু বড়। এই সেটের সব মেম্বার 0 থেকে বড়, ঠিক আছে। যে কারণে তোমার 0টা হচ্ছে লোয়ার বাউন্ড এবং 0টাকে আমরা গ্রেটেস্ট লোয়ার বাউন্ড বলছি। 0টা হচ্ছে ইনফিমাম। তাহলে ইনফিমামটা 0 হবে, মানে ইনফিমামটা কখন বলবো? যখন সব লোয়ার বাউন্ড থেকে যেটা বড় হবে সেটাই হবে। যত লোয়ার বাউন্ড আছে তার মধ্যে যেটা গ্রেটেস্ট হবে তাকেই গ্রেটেস্ট লোয়ার বাউন্ড, জিএলবি বা ইনফিমাম, মানে সেটাকে বলা হয় ইনফিমাম। আর সুপ্রিমাম হলো যতগুলা আপার বাউন্ড থাকবে তার থেকে যেটা ছোট হবে সেটা হচ্ছে এলইউবি বা লিস্ট আপার বাউন্ড বা সুপ্রিমাম বলা। আচ্ছা বুঝতে পেরে গেছি, ঠিক আছে। ক্লিয়ার সবার? স্যার নেক্সট ক্লাসে কি তাহলে ওই সুপ্রিমাম আর ইনফিমামটা করানো হবে আর কি? সুপ্রিমাম হবে, অঙ্কগুলো তোমাদেরকে দিয়ে দেবো,
তোমরা আগে হ্যাঁ। কমপ্লিট করবে, তারপরে আমি আলোচনা করে দেবো, দিয়ে নেক্সট টপিকে চলে যাবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। নেক্সট টপিকে চলে যাবো। আর বলছি স্যার, রিয়েল নাম্বার, তোমাদের যেটা হোমওয়ার্ক থাকছে, এসকে হুম, মাপার বই রিয়েল নাম্বার সিস্টেমটা পুরোটা ভালো করে পড়বে, ঠিক আছে? রিয়েল নাম্বার এসকে মাপার, সিস্টেমটা পুরোটা এসকে মাপার বইতে রিয়েল নাম্বার সিস্টেম মানে 41 হ্যাঁ পেজ পর্যন্ত, 41 পেজ পর্যন্ত এই পর্যন্ত ভালো করে রিডিং করে নেবে, ঠিক আছে? মানে থিওরেম গুলো আচ্ছা হয়তো কমন পড়লে না, স্টেটমেন্ট গুলো ভালো করে পড়লে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। আর অঙ্কগুলো একটু দেখে রাখবো। অঙ্কগুলো দেখবে, ওই পর্যন্ত ভালো করে রাখবে। যা যা ডাউট হ্যাঁ, হবে নিশ্চয়ই আমি আলোচনা করে দেবো, এবং বাকি যা আচ্ছা যা প্রবলেম এখান থেকে আসতে পারে সেগুলো আলোচনা করে দেবো। আচ্ছা। অনুশীলনীটা আলোচনা করে দেবেন। হুম হুম। আর বলছি স্যার একটা কথা, হুম। বলছি স্যার, আপনার কাছে কি ক্যালকাটা ইউনিভার্সিটির সমস্ত মানে 5 ইয়ার্স এর কথা বলছি আর কি, এমপিসিএ, মানে এখন কি কোশ্চেন হচ্ছে মানে এমসিকিউ, মানে 20 নাম্বার করে 10টা কোশ্চেন দিচ্ছে, হুম 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 হুম। এটা কি ঠিক? হ্যাঁ, 20 নাম্বার, 10টা 20 হচ্ছে 2 নাম্বার করে, আর হ্যাঁ, প্রত্যেকটা 65 পেপারে নাম্বার। প্রত্যেকটা টপিকস এর উপরে। হুম হুম, 65 নাম্বারের পরীক্ষা হচ্ছে, 10টা হ্যাঁ কোশ্চেন থাকছে 2 নাম্বার করে, যেগুলো ভেরিফিকেশন মানে এমসিকিউ, কিন্তু সেগুলো জাস্টিফাই করে দিতে হবে, কারেক্ট অর জাস্টিফাই, মানে যেটা আনসার দেবে কেন হচ্ছে হ্যাঁ সেটা লিখে দিতে হবে। তার জন্য 10 জনে 20, কোনো হ্যাঁ। অল্টারনেট অপশন হচ্ছে না। তারপরে না, 45 নাম্বারকে ভাগ করেছে 25-20 দিয়ে। স্যার আমি একটা জানলাম আর কি, মেদিনীপুরে একজন স্যার পড়াচ্ছে আর কি, বুঝতে পেরেছেন? হুম হুম। সে বললো যেটা ওইগুলাকে সলভ করতে হবে, ওই এমসিকিউ গুলাকে, মানে ওইখান থেকে কোশ্চেন হতে পারার প্রবল চান্স আছে। এটা তো তোমার কটার কোশ্চেন আছে, ও তো লাস্ট 2018 থেকে 3 বছরের কোশ্চেন। সেটাই আর কি, যতগুলা হবে প্রত্যেকটা 6টা সেমিস্টারে করতে হবে। ওগুলো তো করে দেওয়া হবে, ওগুলো নিয়ে চিন্তা সেটাই আর কি, আপনি একটু মানে প্রত্যেকটা ইয়ারের মানে 2018 থেকে 2022 পর্যন্ত যতগুলা সেমিস্টার হয়েছে। আমাকে করতে হবে না, তুমি নিজেই পারবে। যখন আমি পড়াচ্ছি সেগুলো একটু ক্লাসগুলো অ্যাটেন্ড করো ভালো করে, মন দিয়ে হ্যাঁ, শোনো, তারপরে আমি যে ওই সব হোমওয়ার্ক সব করিয়ে দেবো, যখনই করবে দেখবে নিজেই পারবে। না আমি কিছু কালেক্ট করেছি, কোশ্চেন গুলো আপনাকে পাঠিয়েছি। কোশ্চেন আমার কাছে সব পাচ্ছি কিছু, collect হ্যাঁ। তা কোশ্চেন আপনি আমার কোশ্চেন গুলো গ্রুপে দিয়ে দিলে আমরা করে নেবো, করে যেটা পারবো না আপনাকে জিজ্ঞাসা করবো, এটাই কথা বলছি। আমি তোমাকে ওইভাবে দেবো না, আমি তোমাকে একটা টপিক পড়াবো, তার উপরে যত কোশ্চেন আছে সেটা দিয়ে দেবো এক ঘন্টা, ঠিক আছে? মানে হ্যাঁ সেটা বলছি, হয়তো ডিফারেন্সিয়াল ইকুয়েশন শেষ করলেন, তারপরে হয়তো ওই মানে মানে ক্যালকাটা ইউনিভার্সিটি যত পরীক্ষা হয়েছে ওই ডিফারেন্সিয়াল ইকুয়েশন যত মানে 18 সাল থেকে 21 সাল পর্যন্ত সব কোশ্চেন গুলো দিয়ে দেবো, আমরা সলভ করবো, না পারলে আপনাকে বলবো। হ্যাঁ একদম। এরকম ঠিক আছে, ভাবে দিবে যে এটা এটা হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটির কোশ্চেন, এরকম ভেবেই দিবে, মানে অন্য পড়ো, সঙ্গে মিশিয়ে দিবে। তুমি শুধু পড়ো আর রেগুলার ক্লাসটা জয়েন করো, ঠিক আছে? আর হ্যাঁ বাকি হ্যাঁ ঠিক কিছু আছে, করছি তো। আমার দায়িত্ব, আমি ঠিক কিভাবে করতে হবে করিয়ে দেবো। তুমি শুধু হ্যাঁ পড়ো আর হচ্ছে রেগুলার ক্লাসটা অ্যাটেন্ড করো, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে চলো, স্যার। আমি ডিফারেন্সিয়াল ইকুয়েশনে কিছু অঙ্ক পারিনি, মানে কিছুগুলা হয়েছে আর কিছুগুলা হয়নি আর কি। ক্লাসে হয়ে যাবে। প্রায় ম্যাক্সিমাম গুলো হয়ে গেছে, ওই মানে 20-25টা মতো অঙ্ক হয়নি 150টার মধ্যে আর কি। ঠিক আছে, ভেরি গুড, নেক্সট ক্লাস হয়ে যাবে, চিন্তা করো না। আচ্ছা ঠিক আছে। স্যার ওই যে আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলো। স্যার বলছি, আমরা যেগুলো সলভ করব সেগুলো ডেসক্রিপটিভ প্যাটার্নেই কি করব না এমনি না, এমসিকিউ? টু কারণ দা পয়েন্টে করো, কারণ ডেসক্রিপটিভ প্যাটার্নে করার মতো এখন তোমার সময়ও হবে না, আর এটা হবে না, অত কিছু লিখে টিখে করা যাবে না, এখন টু দা পয়েন্টে পড়াশোনা করো। কারণ এই যে সেটের ইনফিমাম সুপ্রিমাম এগুলো অনেক সেট দেখলেই বলা যায়, কিন্তু সলভ হ্যাঁ। করার সময় কিন্তু অতটা সহজে হয় না। তো না, সেই কারণে বুদ্ধি আমি জিজ্ঞেস করছি। না না না, এগুলো তোমাকে ওই যেহেতু তোমার এমসিকিউ কোশ্চেন হবে, তাই এখন তুমি টু দা পয়েন্টে করবে, ঠিক আছে? ওটা সাবজেক্ট যখন পড়তে বা অনার্সের ব্যাপার ছিল আলাদা, ঠিক আছে? কিন্তু আমরা এখানে পুরো টু দা পয়েন্টে করবো, এক লাইনে আনসার করবো, ঠিক আছে? দেখবো, লাইন টানবো, আনসার করবো, ঠিক আছে? তবে লাইন ড্র আচ্ছা করে আনসার করার চেষ্টা করবে। লাইন ড্র মিনস সবসময় রিয়েল লাইন টেনে নেবে, একটা দাগ টেনে নেবে, দিয়ে পয়েন্ট বসিয়ে নোটেট করে করবে, তাহলে তোমার জীবনে ভুল হবে না, ঠিক আছে? ওকে, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, চলো, ঠিক আছে। ঠিক আছে, চলো। স্যার, হ্যালো, স্যার।